সকলের মিথ্যে অপবাদ আর অপমানে নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে অশ্রুসিক্ত নয়নে রমজান শেখের বাড়ি থেকে বেরিয়ে আসে নিলয়। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অসুস্থ শরীর নিয়ে হাঁটতে হাঁটতে নিলয় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসে। হঠাৎই নিলয় ঢাকাগামী একটি বাস দেখতে পায়। কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিলয় সেই বাসটিতে উঠে বসে। বাস চলছে তার আপন গতিতে। নিলয় বাসের সিটে হেলান দিয়ে চোখ বোঝে। নিমেষে তড়িৎ দেওয়া নাম্বার আর ঠিকানা মনে পড়ে। ব্যাগ হাতড়ে সেই কাগজটা খুঁজতে থাকে। অবশেষে কাগজটা খুঁজে পেয়ে বিজয়ের হাসি হাসে নিলয়। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে গভীর রাত হয়ে গেল। এই অপরিচিত শহরে কোথায় কিভাবে রাত্রি যাপন করবে নিলয়? বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে শুনশান রাস্তায় একা একা হাঁটছে নিলয়। হঠাৎই কিছু বখাটে ছেলে নিলয়কে দেখে হো হো করে হেসে ওঠে। দেখ মামা দেখ, একটা মুরগি পেয়েছি, চল মুরগিটাকে জবাই করি। পাশে থাকা ছেলেগুলো তাদের দল নেতার কথা শুনে নিলয়কে চারপাশ থেকে ঘেরাও করে ফেললো। নিলয় ছেলেগুলোকে দেখে ভয় পেয়ে গেল। এ কি, আপনারা কারা? আর আমার পথ এভাবে আগলে দাঁড়িয়েছেন কেন? আমরা তোর জম, বেশি চালাকি করলে এই যে হাতে চাকুটা দেখছিস একদম ভুঁড়ির ভেতর ঢুকিয়ে দেব। আপনারা কি চান আমার কাছে? এই তো লাইনে এসেছিস মামু, বেশি কিছু চাই না, শুধু তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে ভালোভাবে। বিশ্বাস করুন ভাই, আমি একজন অসহায় মানুষ, আমার কাছে দেবার মতো কিছুই নেই। 2-3 ঘা লাগিয়ে দিলে দেওয়ার মতো অনেক কিছু বের হয়ে যাবে। এর ব্যাগ আর পকেট চেক কর। পাশে থাকা ছেলেগুলো নিলয়ের ব্যাগপত্র আর প্যান্টের পকেট খুঁজে কিছুই পেল না। ভাই ব্যাটা তো পুরাই ফকির, কিছুই নেই, শুধু একটা ভাঙা বাটন ফোন আছে। দলের নেতা ছেলেটির আগের বশবর্তী হয়ে নিলয়ের মুখে পেটে ইচ্ছামতো ঘুষি বসিয়ে দেয়। সালা ভিখারির বাচ্চা, ঢাকা শহরে ভিক্ষা করতে এসেছিস, যা মর। এই কথা বলে নিলয়কে তারা মেন রোডে ধাক্কা মেরে ফেলে দেয়। সাথে সাথে একই প্রাইভেট কার এসে নিলয়কে ধাক্কা দেয়। মুহূর্তেই নিলয়ের লাল টকটকে রক্তে ভেসে যায় পুরো রাস্তা। গাড়ির ভেতর থেকে গাড়ির মালিক দ্রুত বেরিয়ে আসে। গাড়ির মালিক নিলয়ের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ভয় পেয়ে গাড়ির ড্রাইভারকে ডেকে ওঠে। এই টুটুল, দ্রুত এসো, ছেলেটিকে গাড়িতে তুলে হসপিটালে নিতে হবে। গাড়ির ড্রাইভার দৌড়ে এসে নিলয়কে ধরাধরি করে গাড়িতে তোলে। স্যার, ছেলেটি যদি মারা যায় তবে তো বিশাল বড় এক কাণ্ড ঘটে যাবে, পুলিশ কেস হবে। তুমি কাকে কেসের ভয় দেখাচ্ছ টুটুল? তুমি ভুলে যেও না আমি একজন পুলিশ কমিশনার, আর ছেলেটি এখনো বেঁচে আছে। ফালতু বকবক না করে গাড়ি স্টার্ট দাও। টুটুল আর কোনো বাক্য ব্যয় না করে গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলল। এদিকে তরি তার পড়ার টেবিলে বসে বসে ভাবছে, লোকটা কি সাংঘাতিক নিষ্ঠুর। এতগুলো দিন পেরিয়ে গেল অথচ একটাবার ফোন পর্যন্ত করলো না। আমি যে ওই পুরুষটার ফোন কলের জন্য অধীর হয়ে অপেক্ষা করি। এটা কি কঠিন হৃদয়ের পুরুষটি? জানি না। নিলয়ের জন্য তরির মন ভার হলো। নিলয়ের খোঁজ নিতে তরি তার ভাই তুহিনের নাম্বারে ফোন করলো। হ্যালো ভাইয়া, তোমার ওই বন্ধু নিলয়ের কোনো খবর জানো, বা ওদের বাড়ির কোনো খবর? না রে বোন, ওর কোনো খবর জানি না, কিন্তু ওকে বিদায় করে ওর সৎ মা আর বাবা খুবই ভালো আছে। হারুন মাস্টার একদমই ভুলেই গেছে নিলয়ের কথা। নিজের সন্তানকে দূরে ঠেলে কিভাবে একজন বাবা ভালো থাকতে পারে ভাইয়া? কারণ নিলয় ওদের কাছে পরিবারের বোঝা ছিল, বোঝা ফেলে দিয়ে ওরা হালকা হয়ে গেছে। তুহিনের মুখে নিলয়ের বাবা মা সম্পর্কে এসব কথা শুনে তরির খুব কষ্ট হলো। ফোনের লাইন কেটে দিয়ে তরি বিমর্ষ মুখে বসে রইল। কিছুক্ষণ বাদে কলিং বেলের শব্দ হলো। তরি শব্দ শুনে দৌড়ে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে তরি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এ কি মামা, তোমার শরীরে কিসের রক্ত এগুলো? আর তোমার এমন বিধ্বস্ত লাগছে কেন? আর বলিস না মা, রাস্তায় একটা ছেলের সাথে টুটুল গাড়ি লাগিয়ে দিয়েছে। ছেলেটি অনেক আঘাত পেয়েছে, প্রচুর রক্ত ঝরছে। হসপিটালে নেবার সময় সেগুলো আমার গায়ে লেগেছে। ছেলেটা কি মারা গিয়েছে না বেঁচে আছে মামা? আপাতত আউট অফ ডেঞ্জার। ঠিক সময়ে রক্ত ম্যানেজ না হলে হয়তো খারাপ কিছু হতে পারতো। কাল সকালে তোর মামিকে নিয়ে একবার দেখে আসিস ছেলেটিকে। সকালে আমার চিটাগাং যেতে হবে জরুরি কাজে, না হলে আমি যেতাম।
ঠিক আছে মামা, তুমি চিন্তা করো না। এখন অনেক রাত হয়ে গিয়েছে, পোশাক পাল্টে খেয়ে ঘুমিয়ে যাও। তরি ঢাকায় তার মামার বাসা থেকে পড়াশোনা করে। তরির মামা মিনহাজ চৌধুরী পুলিশের কমিশনার। মিনহাজ চৌধুরীর স্ত্রী নবনীতা চৌধুরী, সে একজন ডাক্তার। তাদের টাকা পয়সা সুখ শান্তি কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তাদের একটাই দুঃখ, তাদের কোনো ছেলে মেয়ে নেই। এজন্য তরিকে তারা নিজের মেয়ের মতো আদর করে। তরি ছোট থেকে তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করে। মিনহাজ চৌধুরী সিঁড়ি বেয়ে উপরে চলে যেতেই তরি টেবিলে খাবার সাজাতে লাগলো। কিছুক্ষণ পর মিনহাজ চৌধুরী খাবার টেবিলে এসে বসলেন। এই নাও মামা, তোমার পছন্দের পাবদা মাছের ঝোল, আমি নিজের হাতে করেছি। খেয়ে বলো কেমন হয়েছে। আজ খাবার খেতে ইচ্ছা করছে না রে। হসপিটালে ছেলেটির কথা বারবার মনে পড়ছে শুধু। ছেলেটির যখন জ্ঞান ফিরল তখন ছেলেটি চোখের জল ছেড়ে দিয়ে আমাকে কি বলেছিল জানিস? কি বলেছে মামা? বলেছে আমি এখনো এই নিষ্ঠুর দুনিয়ায় বেঁচে আছি স্যার, আমার আর কত দুঃখ সইতে হবে। ছেলেটি এইরকম কথা কেন বলছে মামা? ছেলেটি তার পরিবারের বোঝা, ঘরের সৎমা। ছেলেটির বাবা ছেলেটিকে ইচ্ছামতো পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার আছে। কি ব্যাপার মামা? ছেলেটি তোদের গ্রামের। মিনহাজ চৌধুরীর মুখে এমন কথা শুনে তরির বুকে ধক করে উঠল। নিমেষের মুখের হাসি মিলিয়ে গেল। ছেলেটি নিলয় নয় তো? তবে কি নিলয় ঢাকা শহরেই আছে? কিভাবে ঢাকা এলো নিলয়? না না, কাল ভোর হতেই আমি হাসপাতালে যাব। কিরে মা, কি ভেবে চলেছে সে তো? কেন, কিছু নিয়ে মন খারাপ? না মামা, এমনি হঠাৎ শরীর খারাপ লাগছে। তুমি খাও, আমি আর ঘরে গেলাম। মিনহাজ চৌধুরীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তরি তার রুমে চলে গেল। রাতে কোনো মতে তরির চোখে ঘুম ধরা দিল না। সারা রাত এপাশ ওপাশ করে ছটফট করতে করতে কাটিয়ে দিল। সকাল হতে তরি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলো। কাজের লোককে রান্নাঘরে কোনো কাজই করতে দিল না তরি। নিজের পছন্দ মতো রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরে নবনীতাকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে এসে তরি রিসেপশনিস্টের কাছ থেকে কেবিন নাম্বার জেনে নিল। তরিমা, তুই ছেলেটাকে গিয়ে দেখে আর আমার এমার্জেন্সি ওয়ার্ডে জরুরি একটা কাজ আছে, সেটা শেষ করেই আমি ছেলেটির কাছে যাব। ঠিক আছে মামি, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসে পড়বে কিন্তু। এরপর তরি লিফটে করে 7 তলার 704 নম্বর কেবিনের দিকে অগ্রসর হলো। তরি যত এগোচ্ছে তত তার বুক ধুকপুক করছে। তরি খুব করে চাইছে ছেলেটা নিলয়ই হোক। ইয়া আল্লাহ, ছেলেটা যেন নিলয়ই হয়। এবার ওকে পেলে আর কিছুতেই ছাড়বো না। সৎমা নামক ওই নরকে অত্যাচারিত হতে দেব না আমি ওকে আর। তরির ধ্যান ভাঙল লিফটের দরজা খোলার শব্দে। নিজেকে স্বাভাবিক রেখে তরি কেবিনে ঢোকার জন্য দরজা খুলল। ভেতরে ঢুকে তরি দেখতে পেল দুজন নার্স একটা ছেলের হাতে ইঞ্জেকশন পুশ করছে। ছেলেটা অন্য পাশে মুখ ঘুরিয়ে রেখেছে, যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। শরীরে অসংখ্য কাটা চেরার চিহ্ন আর ব্যান্ডেজ লাগানো। তরিকে দেখে একজন নার্স বলে উঠল, এই পেশেন্টের গার্ডিয়ান কে আছেন? আমি। নার্স তরির কণ্ঠ শুনে তরির দিকে ফিরে তাকালো। প্রেসক্রিপশনের লেখা এই মেডিসিনগুলো দুপুরের আগে কিনে আনতে হবে। রুগীর আপাতত ভালো আছে, প্রচুর সেবা আর ভালো ভালো খাবার খাওয়াতে হবে। রুগীর শরীর প্রচণ্ড দুর্বল। রুগী কি খাবার দাবারে অনিয়ম করে থাকে নাকি? নার্সের প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না তরি। ঠিক আছে, আমি শুধু ঔষধ আনিয়ে রাখবো। সকালে খাবারের পর পেশেন্টের মেডিসিন রয়েছে, দ্রুত খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিন। ঠিক আছে সিস্টার। নার্স চলে যেতেই তরি ছেলেটির সামনে গিয়ে চমকে ওঠে। আরে নিলয় ভাই, আপনি এখানে? তরির মুখে নিজের নাম শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নিলয়। আরে তরি, তুমি এখানে কিভাবে সম্ভব? আসলে আপনি আমার মামার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, আমার মামাই আপনাকে এখানে নিয়ে এসেছে। ব্যথায় আর অস্বস্তিতে নিলয়ের কোনো কথা বলতে পারল না। তরি দ্রুত নিলয়কে আধশোয়া করে বালিশে হেলান দিয়ে দিল। এরপর টিফিন ক্যারিয়ার থেকে একে একে সমস্ত খাবার বের করলো। আসলে তরি, আমার হাত খুব বাজেভাবে কেটে গিয়েছে, আমি এই খাবার খেতে পারবো না। তরি নিলয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, আপনি চাইলে আমি আপনাকে খাইয়ে দিতে পারি, আপনার সুস্থ হবার জন্য খেতেই হবে, তাই বলছিলাম যে। নিলয় তরির মুখে এমন কথা শুনে মাথা নিচু করে ধপ করে শ্বাস ছাড়ে। এরপর অসহায় কণ্ঠে বলে ওঠে,
ঠিক আছে দাও, খুব খিদে পেয়েছে। তরি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে খাবার মাখিয়ে লোকমা তুলে ধরল নিলয়ের মুখের সামনে। মুহূর্তে দুজন দুজনের চোখের নজরে আটকে গেল। কতক্ষণ এভাবে কেটে গেল কেউ জানে না। তরির ফোনের রিংটোনে ধ্যান ভাঙল দুজনের। নবনীতা ফোন করেছে। হ্যালো মামি। তরিমা, আমি ছেলেটির ওখানে যেতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তুই ওকে দেখে টুটুলের সাথে বাড়ি ফিরে যাস। আমার একটা জরুরি অপারেশন আছে, রাখছি, বাই। নবনীতা ফোন কাটতেই তরি ফুস করে শ্বাস ছাড়ল। এরপর নিলয়কে পরম যত্নের সাথে খাইয়ে দিতে লাগলো। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে চাই নিলয় ভাইয়া। বলো, কি বলতে চাও? আপনি ঢাকায় কিভাবে এলেন? তরির প্রশ্নে নিলয় খাওয়া বাদ দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, যেদিন আমার মা মারা গিয়েছে সেদিন আমার সাথে সাথে আমার সুখ শান্তি সব নিয়ে চলে গেছে। এই জন্য কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু অপমান আর দুর্ব্যবহার করে। এরপর নিলয় একে একে নিলয়ের বাড়ির ঘটনা থেকে শুরু করে মামা বাড়ির ঘটনা সব খুলে বলে। নিলয়ের মুখে এসব কথা শুনে তরির দু চোখ ভিজে উঠল। কোনো মতে কান্না লুকিয়ে নিলয়কে তাড়াতাড়ি খাবার খাইয়ে বলে উঠল, নিলয় ভাই, এখন আমাকে যেতে হবে। আজকে আমি চলে যাচ্ছি, কাল আবারও আসব। আমার মামি নবনীতা চৌধুরী এখানকার ডক্টর। আপনার কোনো রকম দরকার পড়লে নার্সকে দিয়ে খবর পাঠাবেন। না না, আমার সেরকম কিছুই দরকার পড়বে না, আমি এমনি বেশ আছি, তুমি বাড়ি চলে যাও। তরির কলেজে এক্সাম থাকায় তরি নিলয়ের সাথে বেশিক্ষণ থাকতে পারেনি। দ্রুত তাকে বাসায় ফিরে আসতে হয়। এরই মাঝে কেটে গিয়েছে 1 সপ্তাহ। নিলয় এখন পুরোপুরি সুস্থ। তাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আপাতত নিলয় মিনহাজ চৌধুরীর বাসাতেই রয়েছে। মামা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা মা? মামা, ছেলেটি তুহিন ভাইয়ের বন্ধু। আমি তাকে খুব ভালো করেই চিনি। সে তার সৎ মা দ্বারা অত্যাচারিত। আসলে সত্যি বলতে মামা, তার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। সে কি, কেউ বেঁচে নেই আর এই দুনিয়ায়? সবাই আছে, কিন্তু না থাকার মতো। সবাই তাকে প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু কেউ তাকে ভালোবাসে না। ছেলেটি অত্যন্ত মেধাবী, তাই বলছিলাম তুমি কি ওকে এ বাড়িতে থাকতে দেবে মামা? মিনহাজ চৌধুরী তরির কথাগুলো শোনার পর কিছুক্ষণ চুপ রইলেন। এরপর ভেবেচিন্তে বলে উঠলেন, তুই যখন এত করে বলছিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই, থাকুক না এই বাড়িতেই। ইউ আর গ্রেট মামা। আমি জানতাম তুমি কখনো আমার কোনো আবদার ফেলতে পারবে না। আই লাভ ইউ সো মাচ মামা। পাগল মেয়ে কোথাকার। এদিকে রমজান শেখের বাড়িতে আমেনা, আবির, আসিফ আর রিয়া এক গোল মিটিং বসিয়েছে। দেখলি তো ফুপু, কেমন করে ফাঁসালাম ওই ভিখারির বাচ্চাকে। যা বলেছিস, ছোট লোকটার মুখটা একদম দেখার মতো হয়েছিল। ইচ্ছে মতো মেরেছি ভিখারিটাকে। এতদিনে মনে হয় মোড়ে টোরে রাস্তায় কুকুরে খাবার পরিণত হয়েছে। এবার আর সম্পত্তি নিয়ে আর কোনো চিন্তা রইল না। সব সম্পদ এবার আমাদের হবে। রাজার হলে আমরা সব ভোগ করব। সব তোমরা ভোগ করবে মানে? রিস্ক নিয়ে আমি যে ওকে ফাঁসালাম, তার কি হবে? আমার ভাগ কোথায় যাবে? রিয়ার মুখে সম্পদের কথা শুনে আবির, আসিফ আর আমেনার মুখ অন্ধকার মেঘে ঢেকে গেল। আমেনা মনে মনে ভাবতে লাগলো, ওই ভিখারিটাকেই যখন এই বাড়ি থেকে তাড়াতে পেরেছি মিথ্যে অপবাদে, তোকে তাড়াতে কি এমন লাগবে? এক তুড়িতে তোকে আমি এই বাড়ি থেকে বের করব। দুশ্চিন্তা কোথাকার। কি ব্যাপার ফুপু, কি ভাবছো এত? কোথায় কি ভাবছি? তোকেও সম্পত্তির ভাগ দেব রে, তুই চিন্তা করিস না। তুই না থাকলে এত সহজে কি ওই ছোট লোকের বাচ্চাটাকে তাড়াতে পারতাম? ঘরের ভেতর আমেনা বেগম তার ছেলেদের নিয়ে বিশ্রী শব্দে হেসে চলেছেন। আড়াল থেকে বাড়ির কাজের লোক আজিজ সবকিছু শুনলেন। আমেনা বেগমের কুৎসিত জঘন্য কাজে ঘৃণা ধরে গেল আজিজের। ছি, এরা এত জঘন্য! ছেলেটিকে তাড়াতে মা ছেলে মিলে এমন জঘন্য কাজ করে ফেললো। ইয়া আল্লাহ, তুমি এদের বিচার করো। ছেলেটিকে দেখে রেখো তুমি। কথাগুলো বলেই আজিজ মনক্ষুণ্ণ হয়ে তার কাজে চলে গেল। এদিকে পেরিয়ে গেছে 15টি দিন। নিলয় এখন পুরোপুরি সুস্থ। নিলয় বহু ভেবে চিনতে ঠিক করলো সে আজই এই বাড়ি থেকে চলে যাবে। আমাকে আজই এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি আর কারোর কাঁধে বোঝা হয়ে থাকবো না। দরকার পড়লে রাস্তায় রাস্তায় ঘুরবো।
মনে মনে কথাগুলো বলে নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো নিলয়। হঠাৎই তরি প্রবেশ করলো নিলয়ের কক্ষে। এ কি নিলয় ভাইয়া, আপনি ব্যাগপত্র গোছাচ্ছেন কেন? অনেকদিন তোমার মামার এখানে থাকলাম, উনি খুবই ভালো মানুষ, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এবার যে আমাকে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যাবেন আপনি? আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না তরি। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কথাটা জানো তো? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না নিলয় ভাইয়া। তরি, তুমি এখনো বাচ্চা মানুষ, পৃথিবী সম্পর্কে তোমার ধারণা খুব কম। আস্তে আস্তে বড় হলে সব বুঝে যাবে। আমি কিছুই বুঝতে চাই না। আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না, ব্যাস। আমাকে যে যেতেই হবে তরি, যে করে হোক আমাকে আমার ভাগ্য বদলাতে হবে। আমি মামাকে বলেছি আপনি আজকে থেকে এই বাড়িতেই থাকবেন। মামা রাজিও হয়েছে। তাহলে আপনার সমস্যা কোথায়? আমি আমার বাবার বাড়ি, মামার বাড়ি সব জায়গাতেই অবহেলিত হয়েছি তরি। আমি আর কারো কাছে অবহেলিত হয়ে থাকতে চাই না। আমার মামা অনেক ভালো মানুষ, আপনি যাবেন না প্লিজ। তরির কান্নাকে দেখেও না দেখার ভান করে ব্যাগ কাঁধে বেরিয়ে আসে নিলয়। মেয়েটির চোখের ভাষা এতদিনে অনেকটাই বুঝে গিয়েছে নিলয়। তরি, তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পেয়েছি, কিন্তু আমার মতো দুর্ভাগ্যের সাথে আমি কখনোই তোমার জীবন চড়াবো না। তুমি আকাশের চাঁদ, আর আমি হলাম বামুন। বামুন হয়ে আকাশের চাঁদ ধরার চিন্তা করাও আমার জন্য পাপ। নিলয় ব্যাগ কাঁধে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। মিসেস নবনীতা আর মিনহাজ চৌধুরী বসে বসে ড্রয়িং রুমে গল্প করছিলেন। এই সময় তারা ব্যাগপত্র সহ নিলয়কে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এ কি নিলয় বাবা, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আসলে আঙ্কেল, আমি অনেকদিন থেকে আপনাদের এখানে রয়েছি। আপনাদের আতিথেয়তা দেখে আমি সত্যিই মুগ্ধ, কিন্তু আপনাদের আর বিরক্ত করতে চাই না। বিরক্ত করতে চাও না মানে? এসব কি বলছো? আর ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আসলে আমি চলে যাচ্ছি আজকে। কোথায় চলে যাচ্ছ তুমি? আমার এক বন্ধু এখানেই থাকে, ওর মেসে উঠে যাব। বন্ধুর মেসে না থেকে এখানে থাকলে কি সমস্যা? সমস্যা নেই আন্টি, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করছি না। কমফোর্ট ফিল করার কি আছে? নিজের বাড়ি মনে করে থাকো। না আঙ্কেল, তার হয় না। আজ আমি আসি, আবার দেখা হবে। মিনহাজ আর নবনীতা চৌধুরী কোনোভাবেই নিলয়কে ছাড়তে রাজি নয়, তবুও নিলয় চলে যাবেই। অবশেষে নিলয়ের জেদের কাছে হার মেনে মিনহাজ চৌধুরী নিলয়কে চলে যাবার অনুমতি দেন। নিলয় সকলের থেকে বিদায় নিয়ে কিছুক্ষণ তরির রুমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর এক দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগ কাঁধে নিয়ে হনহন করে বাসা থেকে বেরিয়ে আসে। এদিকে তুলি হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে বসে মেঝের দিকে তাকিয়ে কেঁদেই চলেছে। নিলয় ভাই, আপনি খুব নিষ্ঠুর আর কঠিন হৃদয়ের অধিকারী। আপনি আমার কোনো অনুরোধই রাখেন না, আমাকে এভাবে কাঁদিয়ে ঠিকই চলে গেলেন। এদিকে নিলয় একা একা ফুটপাত ধরে হেঁটেই চলেছে। এখানে কোথায় যাবে, কার কাছে যাবে, কিছু সে ভেবে পাচ্ছে না। হাতে কোনো টাকাও নেই। একটানা অনেকক্ষণ ধরে চলতে চলতে নিলয় রাস্তার পাশে বসে পড়ল। প্রচণ্ড কাঠফাটা রোদ, বাতাসের ছিটেফোঁটাও কোথাও নেই। নিলয় এক মনে ভেবে চলেছে, যেভাবে হোক আমাকে চাকরি জোগাড় করতে হবে, নিজের পায়ে নিজে আমাকে দাঁড়াতেই হবে। হঠাৎই নিজের মায়ের কবরের কথা মনে পড়ে নিলয়ের বুকে মোচড় দিয়ে উঠল। কতদিন তোমাকে ছুঁয়ে দেখি না মা, তুমি কেমন আছো মা? তিথি, আকাশ, তোরা ভালো আছিস তো? এতদিনে মনে হয় ভাইয়াকে ভুলে গেছিস, তাই না? নিলয়ের ধ্যান ভাঙল অপরিচিত কারো কণ্ঠে। কে তুমি ভাই? আর এই রোদে এভাবে রাস্তার পাশে বসে আছো কেন? লোকটির দিকে নিলয় মুখ তুলে তাকিয়ে দেখল বয়স আনুমানিক 25, সুদর্শন একজন যুবক। আসলে সত্যি বলতে আমি শহরে নতুন, পথ ঘাট কিছুই চিনি না। আমি যেই ঠিকানা নিয়ে এখানে এসেছিলাম সেটাও হারিয়ে ফেলেছি। কিছু মনে করো না, তোমাকে খুব অল্প বয়সের লাগছে তাই তুমি করেই বললাম। আমার নাম নিহাল, আমি এখানেই ভার্সিটিতে পড়ি, সামনেই একটা মেসে থাকি।
তা তোমার ঠিকানা কোথায় বলো আমাকে, আমি পৌঁছে দিচ্ছি। আমার একটা মেসের সিটের প্রয়োজন আর একটা টিউশনি। আমার ব্যাগপত্র টাকা পয়সা সব হারিয়ে গিয়েছে। ছেলেটি নিলয়ের চেহারা দেখে বুঝতে পারলো ছেলেটি খুব বিপদে পড়েছে। ছেলেটি মনে হচ্ছে খুব অসহায়। যদি একটু সাহায্য করতে পারি তাহলে নিজের কাছেই ভালো লাগবে। যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে আমার মেসেই উঠতে পারো। আমার রুমে একটা সিট ফাঁকা রয়েছে। নিহালের কথা শুনে নিলয় যেন আশার আলো খুঁজে পেল। নিহালের কথাকে সম্মতি জানিয়ে নিলয় বলে উঠল, আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, মানুষ তো মানুষের জন্যই, তাই না? আজকে তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করলাম, কোনো এক সময় তুমি আমাকে সাহায্য করবে, ব্যাস। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমার একটা মাথা গোজার জায়গার খুব প্রয়োজন ছিল। চলো তাহলে যাওয়া যাক। নিহাল নিলয়কে নিয়ে মেসের দিকে রওনা দেয়। এদিকে হারুন মাস্টার খুব অসুস্থ হয়ে পড়েছে। সোমা বেগম তাকে একদম সেবা করে না বললেই চলে। নিলয় চলে যাবার পর সোমা হারুন মাস্টারের কাছ থেকে সকল সম্পত্তি জোর করে লিখে নিয়েছে। রোজ রোজ বাসায় ভালো ভালো খাবার রান্না হয়, সেগুলো সোমা বেগম তার ছেলে মেয়ে আর বাপের বাড়ির মানুষ নিয়ে মজা করে খায়। কিন্তু হারুন মাস্টারের পাতে জুটে এক মুঠো সাদা ভাত। তাই দেখে হারুন মাস্টার কাঁদতে কাঁদতে বলে, নিলয় বাবা, জানি না তুই কোথায় আছিস। তোর সাথে যেই অন্যায় আমি করেছি তার শাস্তি ওপরওয়ালা পাই পাই করে আমাকে বুঝিয়ে দিচ্ছে। তোকে কাছে পেলে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করতাম। কি হয়েছে বাবা, এভাবে কেঁদে কেঁদে কি বিড়বিড় করছো? কিছুই নয় রে মা, নিলয়টাকে বড্ড মনে পড়ছে। এখন মনে করে কি লাভ বাবা? মিথ্যে অপবাদ মা আর তুমি মিলেই তো ভাইয়াকে ইচ্ছে মতো মেরে বাড়ি থেকে বের করে দিয়েছো। ভুল করে ফেলছি রে মা। ভুল কিছুই না বাবা, ভাইয়ার এই নরক থেকে চলে গিয়ে বেশ করেছে। আদৌ ভাইয়া বেঁচে আছে নাকি মরে গিয়েছে এটা আমার কেউ জানি না, কিন্তু আমি খুব করে চাইবো ভাইয়া কোনো একদিন ফিরে এসে তোমাদের সামনে তার ওপর করা জুলুমের হিসেব চাইতে সামনে এসে দাঁড়াবে। জানো তো বাবা, ওই দিনটা দেখার জন্য খুব আশায় আছি আমি। কি যুক্তিবুদ্ধি হচ্ছে এখানে বাবা মেয়ে মিলে? তিথি আর হারুন সোমার অতর্কিত আগমনে ভয় পেয়ে যায়। হারুন আমতা আমতা করে বলে ওঠে, কিছু না সোমা, কিছু না, এমনি তিথি আর আমি কথা বলছিলাম। মিথ্যে কেন বলছো বাবা? সত্যি করে বল, তোরা কি নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলি? যদি জানতে পারি আমার অগোচরে কোনো শয়তানি মতলব করছিস, দুটোকেই মাটিতে পুঁতে দেব বলে দিলাম। তোমার পতন কবে হবে সেটা নিয়ে কথা বলছিলাম মা। নিলয় ভাইয়াকে যেই মার আর অপবাদ দিয়ে তুমি বাড়ি ছাড়া করেছো, এর ফল তুমি একদিন ঠিক পাবে। সোমার সাথে সাথে তিথির গালে কষিয়ে এক চড় বসিয়ে দেয়। বিয়াদব মেয়ে কোথাকার, একটা রাস্তার ভিখারির জন্য দরদ একদম উতলে উঠেছে, তাই না? ওসব দরদ এ বাড়িতে দেখানো যাবে না বলে দিলাম। সোমা বেগম আর এক মুহূর্ত তিথির সামনে দাঁড়ালেন না। হনহন করে গজগজ করতে করতে ঘরের বাইরে চলে এলেন। এদিকে নিলয় নিহালের সাথে নিহালের মেসে এসে উঠেছে। নিহালের রুমটা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গোছানো। শোনো নিলয়, আজকে থেকে আমরা ভাই ভাই। আমি তোমার বড় ভাইয়ের মতো। তোমার যে কোনো প্রয়োজন আমাকে নিঃসংকোচে বলবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সাহায্য করার। ঠিক আছে ভাইয়া। ঢাকা শহরে থাকতে গেলে প্রচুর টাকা পয়সা দরকার। যেহেতু তুমি কেবল ইন্টার পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বের না হলে তুমি ওরকম ভালো কোনো চাকরিও পাবে না। ভাইয়া, আমি টিউশনি করিয়ে আমার খরচ আমি জোগাড় করে নেব, আপনি চিন্তা করবেন না। আমার হাতে অনেকগুলো টিউশনি আছে, তুমি চাইলে সেগুলো করাতে পারো। কিন্তু মনে রাখবে, সবগুলো স্টুডেন্টই অনেক মেধাবী, সেটা বুঝেই তোমাকে তাদের পড়াতে হবে। ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার বেস্ট দিয়ে ওদেরকে পড়াবো। চোখের পলকে কেটে গিয়েছে 3টে মাস। আজ নিলয়ের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে।
নিহালের কম্পিউটারের সামনে অধীর আগ্রহ নিয়ে বসে আছে নিহাল আর নিলয়। নিলয়ের থেকে থেকে শুধু অস্থির হয়ে যাচ্ছে। এখন তোমার রোল নম্বরটি আর রেজিস্ট্রেশন নম্বর লিখে আমি রেজাল্ট দেখব। রেজাল্ট খারাপ হলেও মনে কষ্ট নেবে না, ঠিক আছে? আমি আমার সমস্ত কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি ভাইয়া। নিহাল রেজাল্ট দেখতেই দুজনেই চক্ষু চড়ক গাছ। নিলয় পুরো ঢাকা বোর্ড কাঁপিয়ে দিয়েছে। তুমি তো এখন স্টার হয়ে যাবে নিলয়। তুমি এত মেধাবী, আমি তো এটা বুঝতেই পারিনি। সবই উপরওয়ালার ইচ্ছেতে হয়েছে ভাইয়া। আমি এত ভালো রেজাল্ট করতে পারবো এটা আমি ভাবতেও পারিনি। কারণ যেই মুহূর্তে আমার পরীক্ষা চলছিল তখন অনেক অত্যাচার হয়েছে আমার উপর। আমার মা উপর থেকে দোয়া করেছে বলেই হয়তো আজ আমার এই রেজাল্ট। তোমার এই রেজাল্ট তুমি তোমার বাবাকে জানাতে চাও না? না নিহাল ভাইয়া, এই দুনিয়ায় আমার আপন কেউ নেই। আমি কাউকেই এই রেজাল্ট জানাতে চাই না, কিন্তু একজন মানুষকে জানাতে চাই যে আমার ওই কঠিন পরিস্থিতিতে আমাকে সাহায্য করেছিল। কথাটি বলে নিলয় গায়ে একটি শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে বাইরে বেরিয়ে আসে। মিনহাজ চৌধুরীর বাড়িতে তরি কাজের লোকের হাতে হাতে কিছু কাজ সারছে। যেহেতু মিনহাজ চৌধুরী আর মিসেস নবনীতা দুজনেই কর্মজীবী মানুষ, তাই তরি নিজে থেকে ঘরের কিছু কাজকর্ম সামলায়। হঠাৎই বিকট শব্দে সকল নীরবতা ভেঙে কলিং বেল বেজে উঠল। তরি তার কাজ ফেলে ভুরু কুঁচকে বলে উঠল, ধুর, এই অসময় আবার কে? তরি দরজার কাছে যাবার আগেই আবার কলিং বেল বেজে উঠল। আসছি। দরজা খুলতেই তরি দেখতে পেল নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে তরি মুখের ভাষা হারিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কি ব্যাপার, এভাবে বাইরেই দাঁড় করিয়ে রাখবে, ভেতরে যেতে দেবে না? আসুন। নিলয় তার হাতে থাকা মিষ্টি, চকলেট আর একটা বড় ফুলের তোড়া তরির দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আজ আমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমি ঢাকা বোর্ডে প্রথম হয়েছি। আমার ওই মুহূর্তে তুমি যদি টাকা দিয়ে সাহায্য না করতে তাহলে আমি পরীক্ষা দিতে পারতাম না তরি। তাই আমি আমার এই ভালো রেজাল্টের ক্রেডিট তোমাকে দিতে চাই তরি। নিলয়ের কথা শুনে তরি ফুপিয়ে কেঁদে উঠল। আপনি কেন আমার মনের কথা বোঝেন না নিলয় ভাইয়া? সবই বুঝি তরি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে কোনো কষ্ট দিতে চাই না তোমাকে। সকল কষ্ট আমি হাসি মুখে মেনে নেব। তোমার কষ্ট আমি কখনোই মানতে পারবো না তরি। আমাকে সময় দাও। যদি তোমাকে সুখে রাখার মতো কিছু করতে পারি তবে আমি নিজেই তোমার কাছে আসবো। কথাগুলো বলেই তরিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো নিলয়। আজ তাহলে আসি তরি। আঙ্কেল আন্টিকে বলবে আমি এসেছিলাম। আমার বেঁচে থাকার পেছনে তাদের অনেক অবদান রয়েছে। তোমাদের কাউকেই আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কথাগুলো বলে আর দাঁড়ালো না নিলয়। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো মিনহাজ চৌধুরীর বাড়ি থেকে। পেছন থেকে তরি নিলয়কে ডেকে বলে উঠল, দরকার পড়লে সারা জীবন আপনার জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি নিলয় ভাইয়া। তরির কথা শুনে নিলয় মুচকি হেসে মাথা হাতড়াতে হাতড়াতে চলে এলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিলয় এক মনে ভেবে চলেছে, সামনে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, ভার্সিটির ভর্তি হতে হবে, বইপত্র কিনতে হবে। এত টাকা কোথায় পাবো আমি? কোনো কিছু ভেবেই নিলয় কুলকিনারা করতে পারছে না। আগে দুটো টিউশনি করাতাম, তা দিয়ে মোটামুটি ভালোভাবেই মাস কভার হয়ে যেত, কিন্তু এখন তো পড়াশোনা যুক্ত হয়েছে সাথে। নানান চিন্তা ভাবনা করতে করতে নিজের মেসে ফিরে আসে নিলয়। নিহাল রুমেই বসে পড়েছিল। নিলয়কে চিন্তিত দেখে নিহাল প্রশ্ন করল, কি ব্যাপার নিলয়, কি হয়েছে? তোমাকে অনেক চিন্তিত লাগছে। নিহাল ভাই, সামনে অনেক খরচ। আমার দুটো টিউশনির টাকায় আমার পড়াশোনা করা সম্ভব হবে না। বাকি টাকা কোথায় পাবো? নিহাল নিলয়ের মুখে বাড়তি টাকার কথা শুনে চিন্তায় পড়ে গেল। এরপর বহুক্ষণ ভেবে চিনতে বলে উঠল, আমার এক পরিচিত আত্মীয়র একটা রেস্টুরেন্ট আছে। তুমি চাইলে আমি তোমাকে সেখানে পার্ট টাইম জবের সুযোগ করে দিতে পারি। একটা চাকরি আমার খুব দরকার ভাইয়া। যদি আপনি একটু আপনার আত্মীয়কে বলে দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। নিলয়কে ভরসা দিয়ে নিহাল চলে গেল তার কাজে। নিহাল ছেলেটি নিলয়কে খুব স্নেহ করে, সবসময় ছোট ভাইয়ের মতো আগলে রাখে। নিহালের যত্ন আর ভালোবাসায় কম আসে নিলয় তার বুকে জমানো কষ্টগুলো একটু একটু করে ভুলতে বসেছে। এর মধ্যে বিভিন্ন ব্যস্ততায় কেটে গিয়েছে একটা সপ্তাহ। নিলয় ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।
হঠাৎই নিহাল প্রবেশ করলো রুমে। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর ভাইয়া? আমার ওই আত্মীয়র সাথে কথা বলেছি, তুমি চাইলে আজ থেকে তার রেস্টুরেন্টের কাজ করতে পারবে। যদিও কাজটা একটু কষ্টের, কিন্তু যে কোনো ধরনের কাজ করতে আমি প্রস্তুত। তোমার কাজ হচ্ছে মানুষকে খাবার সার্ভ করা। এখানে তোমাকে অনেক মানুষের কথা শুনতে হবে, একটু এদিক সেদিক হলেই গালিগালাজ শুনতে হবে, মনে কষ্ট পেলেও সব হজম করতে হবে। আমি প্রতিদিন আমার সৎ মায়ের মার খেয়ে বাড়ির সকল কাজকর্ম করতাম, বিনিময়ে আমি উপোস থাকতাম দিনের পর দিন। আর এখানে তবুও তো কিছু মাইনে পাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি সব সামলে নেব। নিহাল নিলয়ের পিঠ চাপড়ে নিজের কাজে চলে গেল। এদিকে নিলয় ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে আবার পড়াশোনায় মনোযোগ দিল। নিলয় আজ প্রথমবারের মতো নিহালের লিখে দেওয়া লোকেশন অনুযায়ী রেস্টুরেন্টটিতে এসেছে। ভয়ে তার বুক কেঁপে উঠছে বারবার। নিলয় মনে মনে বলে উঠল, মাগো, তুমি আমাকে দোয়া করো। পড়াশোনা চালিয়ে মানুষের মতো মানুষ সবার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। আমার মনে সকল ভয় দূর করে দাও মা। নিলয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ভেতরে প্রবেশ করে। সেখানে একটি মাঝবয়সী লোককে দেখতে পায়। লোকটিকে দেখে নিলয় মনে মনে ভাবতে থাকে, উনি হয়তো এই রেস্টুরেন্টের ম্যানেজার হবেন। তার কাছে নিহাল ভাইয়ার কথা বললেই আমাকে চিনবে। যেই ভাবনা সেই কাজ। নিলয় বুকে সাহস সঞ্চয় করে সেই চেয়ারে বসা লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, আমি নিলয় হাসান নীল। আমার এক বড় ভাইয়া নিহাল মাহমুদ আমাকে এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছিলেন। লোকটি নিলয়ের দিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর কর্কশ স্বরে বলে উঠল, দেখতে তো বড় ঘরের সন্তানের মতো লাগছে। তো এই কাজ করতে সমস্যা নেই তো? নাকি দুদিন পরে কাজ ভালো লাগে না বলে দৌড়ে পালাবে? না না, পালাবো না, কাজটা আমার খুব দরকার। আমি বাপু এক কথার মানুষ, বেশি কথা নিজেও বলি না, অন্য বলাও পছন্দ করি না। আমি শুধু কাজ পছন্দ করি। আমি আপনার সকল অর্ডার মেনে কাজ করব, চিন্তা করবেন না আপনি। ঠিক আছে, পোশাক পাল্টে কাজে যোগ দিয়ে ফেলো। সময় মতো সকলের টেবিলে খাবার পৌঁছানো চাই। 1 সেকেন্ড দেরি হলে মাইনে থেকে 100 টাকা কাটা যাবে। ঠিক আছে স্যার। লোকটির সাথে কথা বলে এতক্ষণে নিলয় খুব ভালো করে বুঝে গেছে লোকটি শুধু টাকা ভালো চেনে, কিন্তু নিলয় সর্বোচ্চ চেষ্টা করবে ঠিক সময়ে কাজ করতে। বহমান সময়কে ধরে বেঁধে রাখার ক্ষমতা কারোরই নেই। পেরিয়ে গিয়েছে 6টা মাস। এই 6 মাসে ঘটে গিয়েছে সকলের জীবনে নানান পরিবর্তন। মিনহাজ চৌধুরী আজ ঠিক করেছেন তরি আর নবনীতা চৌধুরীকে নিয়ে বাইরের রেস্টুরেন্টে খাবেন। যেই ভাবনা সেই কাজ। অফিস থেকে তরিকে ফোন করে সবটা জানালেন মিনহাজ চৌধুরী। নিলয় চলে যাবার পর থেকে তরির মন ভালো নেই। নিলয়কে খোঁজার জন্য বিভিন্ন বাহানায় তরি কতবার শহরের অলিতে গলিতে ঘুরেছে এটা তরি ছাড়া আর কেউ জানে না। মিনহাজ চৌধুরী প্রায় খেয়াল করে দেখেন তরির মন খারাপ। তাই জন্য তরির মন যেন অল্প সময়ের জন্য হলেও ভালো থাকে, সেই জন্য শত ব্যস্ততার মধ্যেও বাইরে যাবার প্ল্যান করেছেন। মিনহাজ চৌধুরীর ফোন কেটে দিয়ে তরি মলিন মুখে গালে হাত রেখে সোফায় বসে বসে এক মনে ভেবে চলেছে, আপনাকে আমি সব জায়গায় খুঁজে বেরিয়েছি নিলয় ভাই, কোথাও আপনাকে পাইনি। আপনি সাংঘাতিক নিষ্ঠুর মনের মানুষ। আমাকে কষ্ট দিয়ে যদি আপনি সুখী হতে পারেন তবে সুখী থাকুন আপনি, দুঃখটা বরং আমারই থাক। কিরে তরিমা, এত সময় ধরে কি ভেবে চলেছিস? এত কিছু না মামি, কোথায় কি ভাবছি। তাহলে এভাবে বসে আছিস কেন? মামা ফোন করেছিল, আমাদের রেডি হতে বলেছে, বাইরে নিয়ে যাবে ঘুরতে। কথাটি বলে তরি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তরির যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে নবনীতা বিড়বিড় করে বলে উঠল, তোর কি হয়েছে তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি মা, কিন্তু তুই যা চাচ্ছিস সেটা কি আদৌ সম্ভব? নীলা রেস্টুরেন্টে খুব সততার সাথে কাজ করে যাচ্ছে। এটা দেখে সহকর্মী ছেলেদের কিছুতেই ভালো লাগছে না। তাই তারা একজন আরেকজনের সাথে নিলয়কে ফাঁসানোর ফন্দি করছে। শোন কবির, আমরা প্রতিদিন মালিকের কাছে মার খাচ্ছি, বকাঝকা শুনছি, আর এদিকে এই নিলয়কে দেখ, ওকে মালিক কত আদর করছে। তুই ঠিকই বলেছিস শাওন, ওর একটা বিহিত করতেই হবে। যে করেই হোক ওকে আমরা এই চাকরি থেকে বের করে তবেই ছাড়বো। কি করা যায় বলতো?
ধীরে ধীরে এমন একটা কঠিন প্ল্যান করতে হবে যাতে নিজে থেকেই বাপ বাপ করে পালায়। শোন, আমরা যে ওকে দেখতে পারি না, এটা কিছুতেই ওই নিলয় হারামজাদাকে বুঝতে দেওয়া যাবে না। ওকে প্রতিদিন পদে পদে ফাঁসিয়ে মালিকের চক্ষু শুলে পরিণত করব। হঠাৎই সেখানে নিলয় উপস্থিত হয়। নিলয়কে দেখে কবির আর শাওন দুজনেই ভয়ে কাচোমাচো করতে থাকে। একজন আরেকজনকে চোখের ইশারায় সরে যেতে বলে। তোমরা কাজ বাদ দিয়ে এখানে কি করছো? আমরা কি করেছি না করেছি এটা তোকে বলতে হবে, ম্যানেজারের চামচা কোথাকার। তোমরা এভাবে আমার সাথে কথা বলছো কেন? কীভাবে কথা বলবো তোর সাথে? সালাম দিয়ে কথা বলতে হবে তোকে? যা পথ ছাড়, ছোট লোকের চামচা কোথাকার। কবির আর শাওনের এমন কথায় নিলয় খুব কষ্ট পায়। প্রথম প্রথম এই ছেলে দুটো নিলয়ের সাথে মিলেমিশে কাজ করত, কিন্তু ইদানিং নিলয়কে তারা সহ্য করতে পারে না। এটা তারা মুখে না বললেও তাদের হাবভাব দেখে নিলয় ঠিক বুঝতে পারে। নিলয় চিন্তাভাবনার ব্যাঘাত ঘটে হঠাৎ ম্যানেজারের ডাকে। নিলয় দৌড়ে ম্যানেজারের কাছে গেলে ম্যানেজার কিছু খাবারের লিস্ট দিয়ে বলে ওঠে, যাও ওই অর্ডার দেওয়া খাবারগুলো 10 মিনিটের মধ্যে টেবিল নম্বর 14তে দ্রুত সার্ভ করো। জি স্যার, আমি এখনই যাচ্ছি। নিলয় অর্ডার মোতাবেক খাবারগুলো ট্রের মধ্যে গুছিয়ে নিল। এরপর একটা ট্রে নিয়ে আরেকটা রেখে টেবিল নাম্বার 14 দিকে এগোতে লাগলো। শাওন আর কবির যেন এই সুযোগেরই অপেক্ষাতেই ছিল। ওই তো একটা ট্রের মধ্যে খাবার সাজানো দেখা যাচ্ছে, চামচাটা যখন তখন চলে আসবে। চল আমাদের কাজ শুরু করি। কি করতে চাইছিস বলতো? আয়, আমার সাথে গেলেই দেখতে পাবি। দুজনে দৌড়ে খাবারগুলোর কাছে গিয়ে কোনোটাতে অনেকগুলো লবণ, কোনোটাতে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিয়ে দ্রুত চলে গেল। কিছু সময় পর নিলয় দ্বিতীয় ট্রে নিয়ে টেবিল নাম্বার 14 কাছে চলে এলো। স্যার, আপনাদের অর্ডার দেওয়া খাবার, এনজয় করুন প্লিজ। তরি এতক্ষণ মাথা নিচু করে কোনো কিছু খেয়াল না করলেও পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই চট করে মাথা তুলে উপরে তাকায়। হঠাৎই নিলয়ের দেখা পেয়ে তরি চোখের জল ছেড়ে দেয়। নিলয় তরির এমন অবস্থা দেখে মিনহাজ চৌধুরীর সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। তাই নিজেকে দ্রুত স্বাভাবিক করে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বলে ওঠে, আরে স্যার, আপনারা অনেকদিন পর দেখা। আরে নিলয় যে, কি অবস্থা তোমার? এখানে কাজ করছো তুমি? জি স্যার, ঢাকা ভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে চান্স হয়েছে আমার, দোয়া করবেন। এত মেধাবী একটা ছেলে তুমি, এত কষ্ট করে লেখাপড়া করছো, আমাদের বাসায় চলে এসো। কি দরকার এত কষ্ট করার? না না ম্যাডাম, তা কি করে হয়? এমনিতেই আমি আপনাদের উপকারের ঋণ শোধ করতে পারবো না, এখানেই বেশ আছে ম্যাডাম। কেন হয় না নিলয় ভাইয়া? মামা মামি আপনাকে নিজের ছেলের মতো দেখবে। তুমি এখন অনেক ছোট তরি, অনেক কিছু তুমি বুঝবে না, সময় হলে ধীরে ধীরে সব কিছুই বুঝে যাবে। একদিন সময় করে বাসায় এসো, ভালো লাগবে। ঠিক আছে স্যার, যাব। আপনারা খেয়ে নিন, আমার কাজ আছে, চলি। নিলয় চলে যেতেই তরির মন আকাশে কালো মেঘের তাণ্ডব শুরু হলো। নবনীতা সবকিছু চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। কি ব্যাপার, তোমরা সবাই চুপচাপ হয়ে বসে আছো কেন? খাওয়া শুরু করো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নবনীতা তরির দিকে থাই স্যুপ আর অন্থনের প্লেট এগিয়ে দিয়ে বলে উঠলেন, তোর প্রিয় থাই স্যুপ আর চিকেন অন্থন, খেয়ে দেখ তো কেমন হয়েছে। শুনেছি এই রেস্টুরেন্টের সব খাবারই অনেক মজার, আর এগুলো তো তোর অনেক প্রিয়। তরি কোনো প্রকার শব্দ উচ্চারণ না করে স্যুপের বাটি টেনে নিয়ে 1 চামচ মুখে দিতেই চিৎকার করে উঠল। সাথে সাথে মিনহাজ নবনীতা বিচলিত হয়ে উঠলেন। কি হয়েছে তরিমা? খাবার কি অনেক গরম? কিরে তরি, খাবারে কোনো সমস্যা? এরম করলি কেন? তরি মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না, তার চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে, নাক গাল লাল হয়ে গিয়েছে, ঠোঁট ফুলে লালা ঝরছে। ঘটনা বুঝতে মিনহাজ চৌধুরীর 1 মিনিট সময়ও লাগলো না। তরি মোটেও ঝাল খেতে পারে না, প্রচণ্ড ঝাল থেকে তার এই অবস্থা হয়েছে। মুহূর্তে রাগে চোখ গরম করে হুঙ্কার ছাড়লেন মিনহাজ চৌধুরী। ম্যানেজার সাহেব কোথায় আছেন? শিগগির এখানে আসুন। মিনহাজ চৌধুরীকে ম্যানেজার সাহেব আগে থেকেই চিনতেন। মিনহাজ চৌধুরীকে দেখে শহরের কুখ্যাত মাস্তানরাও ভয়ে থরথর করে কাঁপে। মুখের সাথে সাথে বন্দুক চালানোরও ওস্তাদ এই দুর্ধর্ষ পুলিশ কমিশনার মিনহাজ চৌধুরী। মিনহাজ চৌধুরীর এমন রাগান্বিত মূর্তি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে ম্যানেজার সাহেব মিনহাজ চৌধুরীর সামনে এসে দাঁড়ালেন। জি 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 স্যার, কোনো সমস্যা হয়েছে? অবশ্যই সমস্যা। আমি যখন খাবার অর্ডার দিয়েছিলাম তখন থাই স্যুপ অর্ডার করার সময় কি বলেছিলাম
ম্যানেজার ঝটপট মিনাজ চৌধুরীর অর্ডারের কাগজটা বের করলেন। সেখানে স্পষ্ট করে লেখা আছে স্যুপে ঝাল একদম কম হবে। ম্যানেজার কোনো মতে গলায় কথা এনে আস্তে আস্তে বলে উঠলেন, স্যুপে ঝাল কম। এই স্যুপ আপনি খেয়ে দেখুন তো। এদিকে তরিদের টেবিলের চারপাশে রেস্টুরেন্টের মালিক থেকে শুরু করে বাবুর্চি, ওয়েটার, অন্যান্য খাবার খেতে আসা মানুষে ভরে গিয়েছে। হঠাৎই নিলয় তরিদের টেবিলের কাছে জটলা দেখে চিন্তিত হয়ে ঘটনা কি হয়েছে তা দেখার জন্য এগিয়ে আসে। এরই মধ্যে মিনহাজ চৌধুরী আবার হুঙ্কার ছাড়ে। কি হলো ম্যানেজার সাহেব, স্যুপ মুখে তুলছেন না কেন? জি স্যার, খাচ্ছি। ভয়ে ভয়ে কাঁপা হাতে ম্যানেজার 1 চামচ স্যুপ মুখে দিতে চিৎকার করে উঠলেন। ঝালের কারণে স্যুপ মুখেই তোলা যাচ্ছে না। ম্যানেজার নিজেকে সামলানোর জন্য ঢকঢক করে পানি খেয়ে চিৎকার দিয়ে বলে উঠলেন, কোন বাবুর্চি এই স্যুপ বানিয়েছে, আমি দেখতে চাই। বাবুর্চি পাশেই দাঁড়ানো ছিলেন। স্যার, এই স্যুপ আমি বানিয়েছি। তোমাকে যেমন ডিরেকশন দেওয়া হয়েছিল সেভাবে বানাওনি কেন? স্যার, আমি আপনার লেখা অনুযায়ী বানিয়েছি। বিশ্বাস না হলে আমার কাছে এক্সট্রা স্যুপ আছে, আপনি খেয়ে দেখুন। কথাটি বলেই বাবুর্চি স্যুপ আনতে কিচেনে চলে গেল। ম্যানেজার ঝালের চোটে থরথর করে কাঁপছেন। এদিকে তরির অবস্থাও ভয়াবহ। নিলয় এতক্ষণ সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ঘটনা বুঝতে কিছুটা সময় লাগলো। তরির করুণ অবস্থা দেখে নিলয় আর দাঁড়িয়ে থাকতে পারল না। একটা ঠান্ডা মিল্ক শেক নিয়ে দৌড়ে তরির কাছে চলে এলো। তরি, তুমি এটা খেয়ে নাও, এটা খেলে ঝাল কিছুটা কমবে। তরি কোনো মতে মিল্ক শেক নিয়ে অল্প অল্প করে খেয়ে নিজের ঝাল কমানোর চেষ্টা করলো। এদিকে শেফ তার বানানোর থাই স্যুপ নিয়ে হাজির হলো। সকলে সেই স্যুপ টেস্ট করে কোনো সমস্যা পেলেন না। হঠাৎই কয়েকজন খাবার খেতে আসা মানুষ নিলয়ের দিকে আঙুল তুলে বলে উঠলেন, আরে, এই ছেলেটাই তো খাবার সার্ভ করেছে টেবিলে। আমার মনে হচ্ছে ছেলেটাই কোনো গড়বড় করেছে। সত্য করে বলো নিলয়, কি করেছো তুমি? স্যার, আমি কিছুই করিনি, সত্যি বলছি স্যার। যদি কোনো সত্য জানতে পারি খুব খারাপ হয়ে যাবে নিলয়। তুমি যাদের খাবার সার্ভ করেছো তারা কিন্তু পুলিশের লোক। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু করিনি। হঠাৎই ওখানে শাওন আর কবির উপস্থিত হয়। তারা সকলের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার, আমি আর কবির নিজের চোখে ওকে প্রত্যেকটা খাবারের কিছু মিশাতে দেখেছি। বিশ্বাস না হলে আপনারা চোখে দেখতে পারেন। স্যার, আমরা ওকে সাবধান করছিলাম এসব না করতে। নিলয় আমাদের ধমকি দিয়েছে, বলেছে বেশি বাড়াবাড়ি করলে আমাদের চাকরি খেয়ে দেবে। সব মিথ্যা, ওরা মিথ্যা বলছে। আমি কিছুই মেশাইনি। এই ধরনের কাজ আমি কখনোই করতে পারি না। আপনারা বিশ্বাস করুন দয়া করে। তোমাকে প্রথমেই খুব সন্দেহ হয়েছিল, শালা বাটপার কোথাকার। আমি কিচ্ছুটি মেশাইনি ওনাদের খাবারে, বিশ্বাস করুন স্যার। কিভাবে তুই এত মিথ্যা বলছিস নিলয়? তুই রেস্টুরেন্টের নাম খারাপ করবার জন্য এই কাজ করেছিস, আমরা সাক্ষী। তোকে রাস্তা থেকে তুলে এনে এখানে কাজ দিয়েছিলাম আজকের এই দিন দেখার জন্য। নিজের ছেলের মতন ভালোবাসতাম তোকে। তুই আজ যে কাজ করেছিস তার কোনো ক্ষমা হয় না। আজ এক্ষুনি জেলের ভাত খাওয়াবো তোকে, দাঁড়া। নিলয় সকলের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না নিলয় যে নির্দোষ সেটা। নিলয় মিনহাজ চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে কেঁদে কেঁদে বলে ওঠে, স্যার বিশ্বাস করুন, আমি আপনাদের খাবারে কিচ্ছু মেশাইনি। আর তরিকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর খাবারে আমি কিছু মিশিয়ে ওকে কষ্ট দেব, এমন কাজ আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। নিলয়ের মুখে তরিকে ভালোবাসার কথা শুনে মিনহাজ চৌধুরী খেপে গেলেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মিনহাজ চৌধুরী নিলয়ের গালে কষিয়ে চড় মেরে বলে উঠলেন, ছোট লোক ভিখারি কোথাকার! একটা রাস্তার 2 টাকার ছেলে হয়ে তুই মিনহাজ চৌধুরীর ভাগ্নের দিকে হাত বাড়াতে চাস? তুই জানিস ওর মাসিক খরচ কত? বামন হয়ে চাঁদে হাত দিলে সেই হাত আমি পুড়িয়ে ফেলবো। তরি সবকিছু দেখে শুধু নীরবে কেঁদে যাচ্ছে, মুখে কিছুই বলতে পারছে না। ঝালের চোট কোলাতে না পেরে এক পর্যায়ে তরি জ্ঞান হারিয়ে ফেলে। তরিমা, চোখ খুল, তোর কি হয়েছে? তুমি এক্ষুনি তরিকে নিয়ে হসপিটালে যাও। এই ছোট লোকের বাচ্চাকে উচিত শিক্ষা দিয়ে তবেই আমি বাড়ি ফিরবো। ওগো, তুমি এমন করো না। আমার মনে হচ্ছে ছেলেটি এই কাজ করেনি। তরি ওকে পছন্দ করে। বাড়ি ফিরে চলো তুমি, প্লিজ। মিনহাজ চৌধুরী নবনীতার কোনো কথাই শুনলেন না। দুজন পুলিশকে ডেকে দ্রুত তরি আর নবনীতাকে হসপিটাল পাঠিয়ে দিলেন। স্যার প্লিজ আমাকে ভুল বুঝবেন না,
আমি আমি তরির কাছে যেতে চাই, আমাকে প্লিজ যেতে দিন, পায়ে পড়ছি আমি আপনার। শোয়ারের বাচ্চা, তোর জন্য আমার ভাগ্নে কতটা কষ্ট পাচ্ছে দেখ। তোকে জেলে তুলে কুকুরের মতো যদি না পিটিয়েছি তবে আমার নামও মিনহাস চৌধুরী নয়। ধরে নিয়ে যান স্যার এই ভিখারিকে, সে আরও অনেক এসব শয়তানি করার চেষ্টা করেছে, আমরা দুজনকে এসব করতে দেইনি। কেন কেন তোমরা বানিয়ে বানিয়ে এসব বলছো? কি ক্ষতি করেছি আমি তোমাদের? আর মিথ্যে বলো না, দোহাই লাগে তোমাদের। তোর জন্য আমার রেস্টুরেন্টের আজ যে ক্ষতি হলো তার শোধ তোর চামড়া তুলে ফেললেও পূরণ হবে না। কেন যে তোকে নিহালের কথায় কাজ দিয়েছিলাম। দ্রুত বিদায় করুন এই হতভাগাকে। এখানে অযথা সিনক্রিয়েট করার কোনো মানেই হয় না। এমন ঘটনা দেখে নিলয়ের প্রতি রাগ দেখিয়ে রেস্টুরেন্টে খেতে আসা মানুষজন চিৎকার করে বলে উঠল, তাড়াতাড়ি এই বদমাসটাকে জেলে ভরে দিন। এখানে আমরা টাকা খরচ করে খাবার খেতে আসি, তামাশা দেখতে নয়। আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি এমন কাজ কখনো করিনি, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। লকআপে পুড়ে গরম ডান্ডা মেরে তোর সকল কথা বার করব, চল আমার সাথে। মিনহাজ চৌধুরী কিছু কনস্টেবল নিয়ে টেনে হিঁচড়ে নিলয়কে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে গেল। আমাকে আমাকে জেলে দেবেন না, দয়া করুন। আমি একজন স্টুডেন্ট, আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবেন না, মাফ করে দিন। আর কখনো আপনাদের সামনেও যাব না আমি, এবারের মতো আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়বো, একটা শর্ত আসে। তোরিকে বলবি তুই নিজ ইচ্ছা করে ওই খাবারে ঝাল মিশিয়ে দিয়েছিস, এমনভাবে বলবি যেন ও তোকে ভালোবাসা নয় ঘৃণার চোখে দেখে। জি 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 স্যার, আমি সব কিছু করতে রাজি আছি, তবু আমাকে জেলে দেবেন না স্যার। মিনহাজ চৌধুরী একটা নির্জন জায়গায় এনে নিলয়কে ইচ্ছে মতো শাসিয়ে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিলেন। মুখ থুবড়ে নিলয় মাটিতে পড়ে ব্যথায় কুকিয়ে উঠল। আজকের এই ঘটনা কোনোভাবে মানতে পারছে না নিলয়। এত কিছুর মধ্যেও তরির জন্য তার হঠাৎ চিন্তা হতে লাগলো। তরি ঠিক আছে তো? ওর কিছু হয়ে যায়নি তো? তরির কিছু হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। ইয়া আল্লাহ, তুমি তরিকে দেখে রেখো, ওকে দ্রুত ঠিক করে দাও। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। নিলয় খুঁড়িয়ে খুঁড়িয়ে মেসের দিকে রওনা দিয়েছে। 1 ঘন্টা হাঁটার পর বহু কষ্টে সে মেসের সামনে এসে দাঁড়ায়। নিহাল কেবলই বাজার করে মেসে ফিরছিল। গেটের কাছে বিধ্বস্ত অবস্থায় নিলয়কে দেখে বাজারের ব্যাগ ফেলেই বিচলিত হয়ে জিজ্ঞেস করে, আরে নিলয়, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? আর তোমার গায়ে এত মারের চিহ্ন কেন? সব আমার কপালের দোষ নেহাল ভাই। এই পৃথিবীতে বিধাতা আমাকে শুধু অপমান আর মার খাবার জন্য পাঠিয়েছে। আমাকে সব খুলে বলো, কে কি করেছে তোমার সাথে? নিলয় একে একে নিহালকে সমস্ত ঘটনা খুলে বলে। ঘটনা শুনে নিহালের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তুই আমার ছোট্ট ভাইয়ের মতো, তোর গায়ে যারা মিথ্যে অপবাদের তকমা লাগিয়েছে আমি তাদের দেখে নেব। এই তোকে ছুঁয়ে প্রমিস করলাম। নিহাল নিলয়কে ধরে ধরে রুমে এনে স্যাভলন আর তুলো দিয়ে কাটা জায়গার রক্ত পরিষ্কার করে ক্রিম লাগিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলে উঠল, তুই রেস্ট নে, আমি দেখছি কি করা যায়। শহরের নামকরা শিল্পপতির ছেলে হচ্ছে নিহাল। কোটিপতি বাবার ছেলে হলেও নিহাল সাধারণ জীবনযাপন করতে খুব পছন্দ করে। এই জন্য পড়াশোনা করার জন্য বাবার বিশাল বড় রাজপ্রাসাদ ছেড়ে মেসের ছোট খুপড়ি ঘরে এসে লেখাপড়া করে। নিহাল নিজের যোগ্যতায় বড় হয়ে সবাইকে দেখিয়ে দিতে চায় যে সে তার বাবার সাহায্য ছাড়া এতটা উপরে উঠেছে। কিন্তু নিলয়ের এমন অবস্থায় নিহাল চুপ থাকতে পারল না। সে তার মোবাইল ফোন বের করে তার বাবার নাম্বার ডায়াল করে কল করলো। হ্যালো বাবা, আমার একটা হেল্প প্রয়োজন। জীবনে প্রথম তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বলো কি চাও তুমি? আমার একটা ছোট্ট ভাইয়ের মতো রুমমেট আছে, তাকে তোমার ছেলের পরিচয় দিতে হবে। যদি তুমি রাজি হও তাহলে আমি বাড়ি ফিরে যাব। তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আমি। ওই ছেলেকে ছেলের পরিচয় দিলে যদি তোমাকে কাছে পাই তবে আমি তাই করতে প্রস্তুত বেটা। ঠিক আছে বাবা, আমরা কালই বাড়ি ফিরে যাব। নিহালের বাবা অত্যন্ত ভালো মনের মানুষ। নিহালকে সে প্রচুর ভালোবাসে। নিহালের জেদের কারণে এতদিন তিনি হার মেনে চুপ করেছিলেন। ছেলে বাড়ি ফিরবে শুনেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এদিকে তরির জ্ঞান ফিরেছে মাত্র। ঝাপসা চোখে তরি চারপাশে চেয়ে চেয়ে সব কিছু দেখছে। হঠাৎই নিলয়ের জন্য তরির হৃদয় ধক করে উঠল।
তরি হুড়মুড় করে উঠে বসে হাতে থাকা স্যালাইনের সুই খুলতে খুলতে বলে উঠল, নিলয় কোথায়? ওকে সবাই মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি জানি ওই কাজ করেনি, ওকে ফাঁসানো হয়েছে। মামি প্লিজ আমাকে নিলয়ের কাছে নিয়ে চলো। নবনীতা পাশে বসে ঝিমোচ্ছিলেন। হঠাৎই তরির এমন পাগলামি প্রলাপে নবনীতার ঘুম ছুটে পালালো। তরিমা শান্ত হ, এখন গভীর রাত, নিলয় বাড়ি ফিরে গেছে। তোর মামা ওকে বাসায় পৌঁছে দিয়েছে, তুই চিন্তা করিস না। মামা নিশ্চয়ই ওকে মেরেছে, আমি দেখেছি মামা ওর সাথে ধমকে সুরে কথা বলছিল। আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না, আমি নিলয়কে এক্ষুনি দেখতে চাই। তরির এমন পাগলামিতে নবনীতা ভীষণ ফ্যাসাদে পড়ে গেলেন। তরিকে কি বলে সান্ত্বনা দেবেন তা ভাবতে থাকলেন। তুই ঘুমিয়ে যা তরি, এখন রাত প্রায় 3টার কাছাকাছি। কাল সকালেই আমি তোকে নিলয়ের ওখানে নিয়ে যাব, প্রমিস। নবনীতার কথায় তরি কিছুটা শান্ত হয়ে বসল। শরীর দুর্বল থাকে বেশিক্ষণ বসে থাকতে পারল না তরি। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমের সাগরে তলিয়ে গেল। নিহালদের মেসের সামনে ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়িটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। একটু পরে নিহাল নিলয়কে নিয়ে ব্যাগপত্র সমেত বেরিয়ে এলো। নিলয় কোনোভাবে নিহালের সাথে যেতে রাজি হচ্ছে না। নিহাল নিলয়কে ছাড়া বাড়ি ফিরতে নারাজ। শেষমেশ নিলয়কে বাধ্য হয়ে নিহালের সাথে ফিরতে হয়। আজকে থেকে তুই আমার ছোট ভাই। পুরো দুনিয়া তোর থেকে মুখ ফিরিয়ে নিলেও আমি তোর পাশে থাকবো, প্রমিস। ভাইয়া প্রচুর ভয় করছে। তুমি জানো আমি অনেকবার মানুষের বোঝা হয়ে অপমানিত হয়েছি। আমি আর অপমান হতে চাই না। আমার বাড়িতে তোকে অপমান করার মতো কেউ নেই, কারণ তুই ওই বাড়ির ছোট ছেলে হয়ে যাচ্ছিস, কারো বোঝা নয়। নিহালের কথায় নিলয় কিছুটা আশ্বস্ত হয়। ভয়ে কাঁপুনি ধরা হৃদয় নিয়ে নিলয় গাড়িতে উঠে বসে। এই মেসে তার অনেক অনেক স্মৃতি জমে আছে। মেসটি ছেড়ে যেতে নিলয়ের খুব কষ্ট হচ্ছে, তবুও ভাগ্যের তাগিদে তাকে যেতে হচ্ছে। নিহাল সকলের থেকে বিদায় নিতেই গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে যাত্রা শুরু করে। আজ থেকে তোর জীবনের নতুন অধ্যায় শুরু, তুই আজ থেকে নিজের মতো করে বাঁচবি। এদিকে তরি সকাল হতে নবনীতার মাথা খেয়ে চলেছে। মামি প্লিজ চলো না, আপনার ওই রেস্টুরেন্টে গিয়ে নিলয় ভাইয়া খোঁজ নেই। আমার মনটা সারা রাত ধরে ডাকছে, কিছুই ভালো লাগছে না। মামি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে নিয়ে নিলয়ের কাছে চলো প্লিজ। ঠিক আছে চল। তরি আর নবনীতা যখন রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায় তখন কেবল ঘড়ির কাঁটা 10-এর ঘরে। নবনীতাকে দেখে রেস্টুরেন্টের ম্যানেজার ভয়ে ভয়ে বলে ওঠে, সালাম আলাইকুম ম্যাডাম। ম্যাডাম এই সাত সকালে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, আমরা একটু দরকার এসেছি এখানে। কি দরকার ম্যাডাম? কাল যে ছেলেটাকে সবাই মিলে দোষারোপ করছিল, আমরা তার সাথে দেখা করতে এসেছি। ওই ভিখারি জোচ্চোরটার সাথে নিশ্চয়ই ধোলাই দিতে এসেছেন, তাই না? কি সব চাতা বলছেন? কারো সম্পর্কে কিছু না জেনে এভাবে বলা ঠিক নয়। সরি ম্যাডাম, কিন্তু ওকে তো আমরা চাকরি থেকে বের করে দিয়েছি। মিনাজ স্যার তো ওকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গিয়েছিল। নিলয়কে অ্যারেস্ট করার কথা শুনে তরির পুরো পৃথিবী দুলে ওঠে। অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল মানে? জি ম্যাডাম, স্যারের সামনে ছেলেটা আপনাকে ভালোবাসার কথা বলায় স্যার ছেলেটাকে খুব মারে। এরপর গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এরপরে কোনো ঘটনায় আমরা আর জানি না ম্যাডাম। আমি আপনাদের কিচেন রুমে একবার যেতে চাই। কেন ম্যাডাম? আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি রাজি নই। মালিকের অনুমতি ছাড়া আপনাকে কিচেনে নিয়ে যেতে পারবো না ম্যাডাম। ঠিক আছে, আপনার মালিককে বলুন পুলিশ কমিশনার মেনহাজ চৌধুরীর স্ত্রী ডক্টর নবনীতা চৌধুরী আপনার রেস্টুরেন্টের কিচেন পরিদর্শন করতে চায়। নবনীতার ঝাঁঝ মেশানোর কথা শুনে ম্যানেজার রেস্টুরেন্টের মালিকের কাছে কল করলে মালিক অনুমতি দিয়ে দেয়। তরি আর নবনীতা ম্যানেজারকে নিয়ে কিচেনে ঢুকলে শাওন আর কবির একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে। তোমরা দুজনেই তো কাল নিলয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলে, তাই না? জি ম্যাডাম। নিলয় যে দোষী তার কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? না ম্যাডাম, কিন্তু আমরা নিজ চোখে দেখেছি। হঠাৎই তরি আশপাশে নজর বোলাতেই সিসি ক্যামেরা নজরে এলো। এরপর তরি ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যানেজার সাহেব, আমি গতকাল সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ দেখতে চাই। আসুন আমার সাথে, আমি
দেখিয়ে দিচ্ছি। আসলে রান্নাঘরে আমরা আমাদের কাজের সুবিধার্থে সিসি ক্যামেরা দিয়ে থাকি। কথা বলতে বলতে ম্যানেজার তরিদের কম্পিউটারের সামনে এনে দাঁড় করালো। এরপর খুঁজে খুঁজে গতকালের সিসিটিভি ফুটেজ বের করলো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নিলয় একটা ট্রে রেখে হাতে অন্য একটা ট্রে নিয়ে খাবার সার্ভ করতে চলে গেল। সাথে সাথে আড়াল থেকে বেরিয়ে এলো শাওন আর কবির নামের ছেলে দুটো। এরপর তারা পকেট থেকে কি যেন বের করে দ্রুত খাবারে মিশিয়ে নিলয় আসার আগেই পালিয়ে গেল। আর একটু পরে নিলয় এসে সেই ট্রেটা নিয়ে খাবার সার্ভ করতে চলে গেল। পুরো দৃশ্য দেখে নবনীতা আর ম্যানেজারের চক্ষু কপালে উঠে যাবার উপক্রম হলো। সাথে সাথে নবনীতা মিনহাজ চৌধুরীকে কল করলেন। কবির আর শাওন পালানোর চেষ্টা করতেই ম্যানেজার আর দুটো ছেলে মিলে তাদের ধরে ফেলল। তোদের দুজনের শয়তানির কারণে নিলয়কে কাল এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হয়েছে। আমি তোদের ছাড়বো না। ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি কিছু করিনি, সব দোষী শাওনের। ভুল হয়ে গিয়েছে ম্যাডাম, ওকে আমাদের মালিক খুব আদর করে আর আমাদের সারাক্ষণ গালাগালাজ করে, এই জন্য জেদ থেকে এই কাজ করে ফেলেছি। ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দিন। নবনীতার ফোন পাওয়া মাত্রই মিনহাজ চৌধুরী রেস্টুরেন্টে এসে উপস্থিত হন। নবনীতার কাছে পুরো ঘটনা শুনে লজ্জায় অনুতপ্ত হয়ে মনে মনে নিলয়ের কাছে ক্ষমা চাওয়ার চিন্তা করেন। তার মতো একজন পুলিশ কমিশনারের এত বড় ভুল কিভাবে হতে পারল? আর তরি যদি জানতে পারে সে নিলয়ের সাথে এমন জঘন্য কাজ করেছে, তরি কি কোনোদিনও তাকে ক্ষমা করবে? নিহালদের বাড়ি আজ যেন খুশির মহা উৎসব শুরু হয়েছে। নিহালের বাবা নকিব চৌধুরী ছেলের ঘরে ফেরার আনন্দে কোনো কিছুরই কমতি রাখলেন না। যেই ছেলেকে ধরে বেঁধে তিনি ঘরে রাখতে পারেননি, সেই ছেলে আজ নিজে থেকে ঘরে ফিরতে চাইছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? সকল আয়োজনের মধ্যে হঠাৎই নকিব চৌধুরীর বিশাল বড় অট্টালিকার সামনে মার্সিডিজ গাড়িটি এসে থামালো। বাড়ির প্রত্যেকটা সদস্য হাসি মুখে দৌড়ে নিচে নামলেন। গাড়ির ড্রাইভার প্রথমে নেমে দৌড়ে দরজা খুলে দিলেন। এরপর সেখান থেকে প্রথমে নিহাল, এরপর নিলয় বের হলো। নিলয় ভয়ে কাঁচুমাচু হয়ে আছে আর মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। এদিকে নিহালকে কাছে পেয়ে নিহালের বাবা মা নিহালকে বুকে টেনে নিয়ে বলে উঠল, কিভাবে পারলি বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় এতদিন পড়ে থাকতে? আমি প্রভাব প্রতিপত্তি আর সোনার চামচ মুখে নিয়ে বড় হতে চাই না মা। আমি আমার যোগ্যতায় বড় হতে চাই। আর হ্যাঁ, আজ থেকে আমি একা তোমাদের ছেলে নই। নিহাল তার মাকে ছাড়িয়ে নিলয়ের কাছে এসে দাঁড়ালো। এরপর নিলয়ের হাত ধরে টেনে নিয়ে নিহালের মায়ের সামনে গিয়ে বলে উঠল, আজ থেকে নিলয় তোমাদের ছোট ছেলে মা। এই পৃথিবীতে ওর কেউ নেই। এতদিন আমি ওকে ছোট ভাইয়ের মতো আগলে রেখেছি, আর আজ থেকে তোমরা ওকে সন্তানের মতো দেখবে। না হলে আমি এই বাড়ি ছেড়ে আবার চলে যাব। নিহালের মা নিলয়কে বুকে টেনে বলে উঠল, আমাকে মা ডাকতে তোর কোনো আপত্তি আছে খোকা? নিহালের মায়ের আদরের স্পর্শ আর মমতা ভরা কণ্ঠে নিলয় ফুঁপিয়ে কেঁদে উঠল। এরপর নিহালের মায়ের বুকে মুখ লুকিয়ে বলে উঠল, আমি অনেকদিন কাউকে মা ডাকি না। আপনাকে আমি মা ডেকে আমার সারা জীবনের মা ডাকার হাহাকার পূরণ করতে চাই। নিলয়ের কথায় নিহালের মা বাবা দুজনের চোখে খুশির জল এসে ভিড় করলো। দুজনেই নিলয়কে আগলে ধরে বলে উঠল, এতদিন আমার একটা সন্তান ছিল, আজ থেকে তুই আমাদের ছোট ছেলে। তুই নকিব চৌধুরীর ছোট ছেলে হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচবি। এদিকে রেস্টুরেন্টে সমস্ত প্রমাণের ভিত্তিতে কবির আর শাওনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তরি শুধু কেঁদেই চলেছে। নিলয় এখানেই কোথাও একটা মিশে থাকে। মামা, তুমি নিশ্চয়ই জানো নিলয় কোথায় থাকে। নিলয়কে না পেলে আমি মরে যাব, এই আমি সকলকে বলে দিলাম। তরিমা, সব দোষ আমার। আমি না যাচাই করে নিলয়কে হুমকি ধমকি দিয়েছি। আমি নিলয়ের কাছে দোষী। তুই চল আমার সাথে, নিলয়ের কাছে আমি নিয়ে যাব তোকে। ওর কাছে ক্ষমা না চাইলে আমিও যে নিজেকে ক্ষমা করতে পারবো না। নবনীতা, মিনহাজ চৌধুরী আর তরি মিলে পুলিশের গাড়িতে করে দ্রুত নিলয়ের মেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মিনহাজ চৌধুরীর গাড়ি এসে নিলয়ের মেসের সামনে দাঁড়ায়। তরি ঝটপট গাড়ি থেকে নেমে মেসের ভেতর ঢুকে পড়ে। নিলয়, কোথায় তুমি? এই দেখো, তরি আজ নিজের থেকে তোমার কাছে এসেছে। আর কেউ তোমায় কোনো ক্ষতি করতে পারবে না। নিলয়, বেরিয়ে এসো। আমি জানি তুমি আমার সাথে রাগ করেছো।
তরির অনেক ডাকাডাকি করার পরেও যখন নিলয় বের হয়ে আসে না, তরি তখন পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে। যা শুনে মেসের দারোয়ান দৌড়ে তরির কাছে আসে। আপনারা কারা আর এখানে এসে এভাবে চিল্লাচ্ছেন কেন? আমি ঢাকা থানার পুলিশ কমিশনার। আমরা এখানে একজন ছেলেকে খুঁজতে এসেছি। ছেলেটি আমাদের আত্মীয়। নিলয়কে? উঁচু, লম্বা, ফর্সা, খুব সুন্দর, হ্যান্ডসাম, পাতলা একটা ছেলে। ও নিলয় বাবা, কিন্তু সে তো এখানে নেই মামুনি। নেই মানে? কোথায় গিয়েছে? এই রুমটাতে নিলয় আর নিহাল দুজন থাকতো। তারা সকালেই ম্যাচ ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে সেটা তো আমি বলতে পারবো না মা। দারোয়ানের মুখে নিলয়ের মেস ছাড়ার কথা শুনে তরির পায়ের মাটি সরে যায়। ধপ করে তরি মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তোমার জন্য নিলয় এই শহর ছেড়ে চলে গিয়েছে মামা। আমি কখনো তোমাকে ক্ষমা করবো না মামা, কখনো না। তরিমা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তো তোর কথা চিন্তা করেই। আর নিজের সাফাই কেউ না মামা। তুমি আমার নিলয়কে আমার থেকে কেড়ে নিলে। অনেক বছর অপেক্ষা করে ওর দেখা পেয়েছিলাম, তোমার জন্য আবার হারিয়ে গেল। তরির কান্না আর আর্তনাদে মিনহাজ চৌধুরী আর নবনীতা চৌধুরী নির্বাক হয়ে তাকিয়ে রইলেন। পরিস্থিতি নিমেষের ব্যবধানে এতটা খারাপ হয়ে যাবে এটা তারা ভাবতেই পারেননি। মামা, মামি, আমি আজ এই মুহূর্তে তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে তোমরা জানবে তরি নামের তোমাদের কেউ ছিল না, নেই, কখনো থাকবেও না। আসি। তরি কান্না করতে করতে দৌড়ে মেসের ভেতর থেকে বেরিয়ে যায়। নবনীতা আর মিনহাজ চৌধুরী পিছনে পিছনে দৌড়ে এসেও তরির কোনো দেখা পায় না। সময় বহমান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার মতো আপন গতিতে চলতে থাকে। ঠিক এভাবেই তরি আর নিলয়ের জীবন থেকে হারিয়ে গিয়েছে 6টি বছর। বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারে সাদা গেঞ্জি, ট্রাউজার আর স্পোর্টস শু পরে দৌড়ে চলেছে 6 ফিট উচ্চতার এক সুদর্শন পুরুষ। দৌড়ের কারণে তার জিম করা পেশিগুলো ফুলে ফুলে উঠছে। পুলিশ কাটিং চুলগুলো ঘামে ভিজে কপালে লেপ্টে রয়েছে। লাল টকটকে ঠোঁট দুটো গড়িয়ে ঝরে যাচ্ছে বিন্দু বিন্দু নোনতা মুক্তার দানার মতো ঘাম। চোখের দৃষ্টি সাধারণ কোনো মানুষের দৃষ্টি নয়, একদম যেন ঈগল পাখির দৃষ্টি। 600 মিটার একটানা দৌড়ের পর হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালো ছেলেটি। হঠাৎই পেছন থেকে ডেকে উঠল পুলিশ সুপার আদনান সাহিল। ওয়েল ডান মাই বয়, তোমার মতো শক্তপুষ্ট একজন পুলিশ কমিশনারই তো আমাদের তো দরকার। তো থানায় কবে থেকে নাগাদ জয়েন করেছো? অ্যাপয়েন্টমেন্ট লেটারে আগামীকাল আবার জয়েন করার ডে। আমার জন্য দোয়া করবেন স্যার। দোয়া করবো না মানে বলছো কি? তুমি জয়েন না করলে বড় বড় রাঘব বেয়ালগুলোকে যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এদেরকে ধরবে কে? আমাকে এখন যেতে হবে স্যার, বাসা থেকে মা ক্রমাগত ফোন করে যাচ্ছে। যাও বাবা যাও, তবে কালকে দেখা হবে থানায়। পুলিশ সুপারের থেকে বিদায় নিয়ে যুবক তার কাঁধে ব্যাগ তুলে টিস্যু দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে দ্রুত পায়ে চলে গেল। যুবকের চলে যাওয়ার পানে তাকে এক দৃষ্টিতে আদনান সাহিল ভাবতে লাগলো, এরকম একটা ছেলে যদি মেয়ের জামাই বানাতে পারতাম তাহলে শান্তি দুনিয়ায় ত্যাগ করতে পারতাম। নিজের দামি কেটিএম বাইক স্টার্ট দিয়ে যুবক চলছে আপন মনে গন্তব্য তার বাড়ির দিকে। আধ ঘন্টা পর যুবক বাড়ির গেটে প্রবেশ করতে দেখা হয়ে যায় তার বড় ভাইয়ের সাথে। যুবকটির বড় ভাই এই শহরের টপ নবাগত বিজনেসম্যানদের মধ্যে একজন। দেখতে যেমন সুদর্শন তেমনি অত্যন্ত ভালো মানুষ। ছেলেটি হাজারো মেয়ের ক্রাশ, কিন্তু সে এখনো মনের মতো কাউকে পাচ্ছে না। যুবককে দেখতে পেয়ে তার বড় ভাই বলে ওঠে, কিরে এই রোদের মধ্যে কোথায় ঘোরাঘুরি করছিস? মা তোকে খোঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছে। ভাইয়া ট্রেনিংয়ে ছিলাম, এখন মায়ের কাছে যাচ্ছি। যুবক আর না দাঁড়িয়ে তার মায়ের কাছে চলে গিয়ে ডেকে ওঠে, মা কোথায় তুমি? এই যে তোমার রাজপুত্র ছেলে চলে এসেছে। এই যে নবাব পুত্র আমার এলেন, সেই কখন না খেয়ে বেরিয়েছিস, সেই খেয়াল আছে? তোরা দুই ভাই আমাকে শান্তি দিবি না নাকি? দ্রুত খেয়ে আমাকে উদ্ধার কর। আর হ্যাঁ, বাসায় আজ কিন্তু পার্টি আছে, দ্রুত নিজের কাজকর্ম গুছিয়ে নে।
যুবক তার মায়ের থেকে বিদায় নিয়ে তার ঘরে চলে যায়। এই মুহূর্তে গোসলের প্রয়োজন, যেই ভাবনা সেই কাজ। কাঁধের ব্যাগ ফেলে টি শার্ট পাল্টে গলায় টাওয়েল ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার চালু দিয়ে দালানে 2 হাতের ভর দিয়ে চোখ বন্ধ করতেই ভেসে ওঠে মায়াবী সুন্দর বড় বড় চোখে পাপড়ি ঝাপটানো একটি মেয়ের ছবি। তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তুমি কোথায় আছো তাও আমি জানি না, কিন্তু তুমি যেখানেই থাকো না কেন আমি ঠিক তোমায় খুঁজে বের করব, প্রমিস। এদিকে সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়ি নানান রঙের ফুল আর নিয়ন বাতিতে সৌন্দর্য ধারণ করে উঠল। নিমন্ত্রিত অতিথিরা একে একে বাড়ির বিশাল বড় ড্রয়িং রুমে এসে উপস্থিত হতে লাগলো। কেউ কেউ চৌধুরী বাড়ির 2 রাজপুত্রের জন্য তাদের সুন্দরী মেয়েকে নিয়ে হাজির হয়েছে। বলা তো যায় না কখন কার চোখে কাকে ভালো লেগে যায়। সমস্ত অতিথি চলে আসতেই চৌধুরী বাড়ির বড় ছেলে মাইক হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আপনারা আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা অনেকেই হয়তো অবাক হয়েছেন, কেন আজ আমি আমার বাড়িতে পার্টি দিয়েছি। তাই তো, ঠিক আছে বলছি। আজকের এই পার্টির প্রধান আকর্ষণ হচ্ছে আমার ছোট ভাই আগামীকাল পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে। সেই খুশিতে আপনাদের নিমন্ত্রণ জানিয়েছি আমি। ছেলেটির কথা সকলের মধ্যে হইচই শুরু হয়ে গেল। প্রত্যেকেই শুনে এসেছে চৌধুরীর ছোট ছেলে কোনো রাজপুত্রের থেকে কম নয়, কিন্তু এই পর্যন্ত কেউ তাকে সামনাসামনি দেখেনি। সবাই আজ চৌধুরীর ছোট ছেলেকে চোখের দেখা দেখার জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলো। চৌধুরীর বড় ছেলে আবার বলে উঠল, আমি আমার আদরের ছোট ভাইকে বলবো আপনাদের সামনে এসে নিজের পরিচয় দিতে। সাথে সাথে পুরো চারপাশ করতালিতে মুখরিত হয়ে উঠল। স্কাই ব্লু স্যুট প্যান্ট পরিহিত সুদর্শন এক যুবক সিঁড়ি বেয়ে মুচকি এসে ধীরে ধীরে নেমে এলো, যার পায়ে দামি পলিশ করা শু, হাতে শোভা পাচ্ছে রোলেক্সের দামি ঘড়ি, জেল দিয়ে সেট করা ঝলমলে চুল, গলায় নেকটাই। যুবকের সৌন্দর্যে বিমোহিত হয়ে সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু কিছু মেয়ে একজন আরেকজনকে চিমটি কেটে বলে উঠল, দেখ দেখ, একদম সিনেমার হিরোদের মতো। আজকের পার্টিতে এই হিরোর চোখ যার দিকে যাবে সে তো সবচেয়ে লাকি। যুবক সিঁড়ি বেয়ে নিচে নেমে মাইক হাতে নিয়ে সকলের দিকে চোখ বোলালো। হঠাৎই জুসের গ্লাস হাতে 2 ব্যক্তির দিকে তাকিয়ে যুবক কথা বলার ভাষা হারিয়ে ফেলল। যুবকের মনে হলো তার কণ্ঠ রোধ হয়ে আসছে, শরীর অবশ হয়ে ভার ছেড়ে দিচ্ছে। যেই অতীত সে এতগুলো বছরে ভুলে গিয়েছিল, সেই বিভৎস অতীত যেন তার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর শব্দ তুলে হেসে যাচ্ছে। যুবক কোনো মতে নিজেকে স্বাভাবিক করে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আপনারা সকলে আমাদের পার্টিতে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আমি হঠাৎই খুব অসুস্থ ফিল করছি, তাই আপনাদের সময় দিতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কথাগুলো এক বাক্যে বলে যুবক দৌড়ে তার রুমে চলে যায়। আমন্ত্রিত সকল অতিথি যুবকের যাবার পানে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সকল মেয়েদের মনে দুঃখের ঝড় বইতে থাকে। ধুর, এত টাকা খরচ করে পার্লার থেকে স্মুথলি সাজলাম, আর এই ছেলে তাকিয়েও দেখলো না। ধুর। চৌধুরী সাহেব আর তার বড় ছেলে বুঝতে পারলেন কোনো ঝামেলা হয়েছে, তাই তারা কাউকে কিছু বুঝতে না দিয়ে হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করে বিদায় দিয়ে দিল। এদিকে যুবক নিজের ঘরে এসে দরজা আটকে কিছুক্ষণ আগের কথাই ভেবে চলেছে। তোমাদের জন্য আমার গায়ে যে মিথ্যে অপবাদের কালি লেগেছিল তা আমি আজও ভুলিনি, অথচ তোমরা কত সুন্দর হাসি মুখে পার্টি এনজয় করে বেড়াচ্ছ। হঠাৎই যুবকের ভাবনার ব্যাঘাত ঘটল দরজায় নকের শব্দে। যুবক উঠে গিয়ে দরজা খুলে তার বড় ভাইকে দেখে বলে উঠল, আরে ভাইয়া, তুমি এই সময়? হ্যাঁ আমি। তোকে সুবিধা লাগছে না, তাই ঘটনা জানতে এলাম। কিসের ঘটনা ভাইয়া? আমার সামনে বেশি লাইক হবার ভাব ধরবি না, তোর নারী নক্ষত্র সব আমার জানা। ভাইয়া বিশ্বাস করো, তেমন কিছুই নয়, জাস্ট খারাপ লাগছিল তাই। আমাকে তুই বোকা ভাবছিস? সারা দুনিয়ার চোখ ফাঁকি দিলেও আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়, তাই ঝটপট বলে ফেল কি হয়েছিল। যুবক কিছুক্ষণ মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল, এরপর অশ্রুসিক্ত নয়নে তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আজকে পার্টিতে আমি এমন 2জন ব্যক্তিকে দেখেছি যারা আমার লাইফ হেল করে দিয়েছিল। কাদের কথা বলছিস তুই? জুসের গ্লাস হাতে নিয়ে যে 2জন আমার সাথে হ্যান্ডশেক করতে করতে কথা বলছিল।
তুই ওদের কিভাবে চিনিস? শুধু চিনি না, একদম হাড়ে হাড়ে চিনি। সম্পত্তি আর টাকার লোভে এরা ঠিক কতটা নিচে নামতে পারে তা তুমি চিন্তাও করতে পারবে না ভাইয়া। ধরতে গেলে বলতে পারো আমিও ওদের কুৎসিত লোভের শিকার। তোর বোধহয় কথাও ভুল হচ্ছে। ওরা ভাই ভাই গ্রুপস অ্যান্ড কোম্পানির মালিক। 1 বছর ধরে আমার সাথে ওদের ডিল হয়েছে। 2 ভাই খুব ভালো মানুষ। ভালো মুখোশধারী কালসাপ দুটো সুযোগের অপেক্ষায় থাকে, যখন তখন বিষাক্ত ছোবল মেরে বসবে তোমায়। তুমি কিচ্ছুটি টের পাবে না। ওরা আমার মায়ের কোটি টাকার সম্পদ আত্মসাতের জন্য আমাকে বলি দিতে চেয়েছিল। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা পুরোপুরি ঠিক আছে, কারণ ওদের চেহারা আমি আজও ভুলিনি। ওরা আমার আপন মামাতো ভাই। এত তাড়াতাড়ি কি করে ভুলে যাই ওদের? শহরের দামি নামকরা আসামি সুলতান খন্দকার। কোনো পুলিশ তো দূর, এমপি মন্ত্রী পর্যন্ত তার ধারে কাছে ঘেঁচতে পারে না। সুলতান খন্দকার প্রকাশ্যে নারী পাচার, ড্রাগস সাপ্লাই থেকে শুরু করে শিশু অপহরণের কাজ পর্যন্ত করে চলেছে একের পর এক, কিন্তু প্রশাসন তার কিচ্ছুটি করতে পারছে না। পুলিশ সুপারের মুখে এমন কথা শুনে সকলেই ভয়ে নির্বাক হয়ে বসে রইল। এরপর পুলিশ সুপার আবার বলে উঠলেন, উপর থেকে অর্ডার আছে, সুলতান খন্দকারকে হাতে নাতে এমন অপ্রীতিকর কাজ করতে দেখলে ডাইরেক্ট ক্রস ফায়ার। এখন বলো, কে যেতে চাও খন্দকারকে অ্যারেস্টের মিশনে? গোল টেবিলে বৈঠকরত সকল তাগড়া পুলিশ অফিসার একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করল, কারণ তারা সকলে সুলতান খন্দকারের নিষ্ঠুরতা সম্পর্কে অবগত। তাকে যে অ্যারেস্ট করতে যাবে তার মৃত্যু নিশ্চিত, তাই তারা কেউ জেনে শুনে এই অপারেশনে যেতে পারবে না। হঠাৎই এক যুবক ভরাট গমগমে কণ্ঠে বলে উঠল, স্যার, আমি যেতে চাই অপারেশনে। সুলতান খন্দকারকে অ্যারেস্ট করতে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। নতুন পুলিশ কমিশনারের কথা শুনে সকলেই ফাঁকা ঢোক গিলে বড় বড় চোখে যুবকের দিকে তাকিয়ে রইল। কেউ কেউ ফিসফিস করে বলে উঠল, যত তাড়াতাড়ি উপরের পদে উঠেছ তত তাড়াতাড়ি আকাশে উঠে যাবে। কিন্তু যুবক সেসব বাজে কথায় কান না নিয়ে বলে উঠল, স্যার, আমি আগামীকাল থেকেই অপারেশনের কাজ চালাতে চাই। আপনি আমার অপারেশনের সমস্ত কাজ রেডি করুন। আমি জানতাম ডিপার্টমেন্টে আর কেউ এই কাজে সামিল না হতে চাইলেও তুমি ঠিকই রাজি হবে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি ঠিকই এই কাজে সাকসেস হবে। আমি যে কোনো মূল্যে সুলতান খন্দকারকে আপনাদের হাতে তুলে দেব, এটা আমার প্রতিশ্রুতি রইল স্যার। আজকে মতো এখানেই তাহলে মিটিং শেষ। কে কে অপারেশনে যাবে আমি রাতের মধ্যে সেই লিস্ট তোমাদের কাছে পাঠিয়ে দেব। সকলে যার যার কাজে ফিরে যাও। পুলিশ সুপারের কথা শেষ হতেই সকলে স্যালুট প্রদর্শন করে যার যার কাজে বেরিয়ে গেল। এদিকে যুবক তার অপারেশনের প্ল্যান সাজানোর জন্য বাইক নিয়ে ছুটে চলল। বাসার কাছে আসার আগেই মোড়ে অপর দিকে থেকে আসা এক স্কুটির সাথে লেগে দুজনেই মাটিতে পড়ে গেল। স্কুটির নিচে থাকা মেয়েটি ঋণে চিকন সুমিষ্ট কণ্ঠে বলে উঠল, চোখে কি কম দেখতে পান নাকি? একদম গায়ের ওপর তুলে দিয়ে এখনই তো মেরে ফেলতে নিয়েছিলেন। যুবক বাইক থেকে চোখ মুখ কুঁচকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর মেয়েটির দিকে নজর দিতেই চোখ থেকে টুকটুক করে অশ্রুদানা গড়িয়ে পড়তে লাগলো। যুবক নিজেকে ধাতস্থ করে দৌড়ে স্কুটির নিচে থেকে মেয়েটিকে টেনে বের করতে চলে এলো। যুবকের দিকে না তাকিয়ে মেয়েটি বলে উঠল, সকাল সকাল আমার হাত পা ভেঙে দিলেন তো, এবার আমি হাঁটবো কিভাবে? চলুন এক্ষুনি আপনাকে থানায় নিয়ে পুলিশে দিয়ে ডান্ডার বাড়ি খাওয়াবো। থানা কেন? আমি তোমার সাথে জাহান্নামে যেতেও প্রস্তুত তরি। অপরিচিত যুবকের কণ্ঠে নিজের নাম শুনে চমকে উঠল তরি। চোখ তুলে উপরে তাকাতেই মোটা মোটা জল গড়িয়ে পড়ল তরির চোখ থেকে। সকল কিছু ভুলে 2 হাত দিয়ে যুবককে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল তরি। এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? তোমাকে আমি কোথায় না খুঁজেছি। আমাকে এত কষ্ট কিভাবে দিতে পারলে তুমি নিলয়? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তরি। আমিও তোমাকে অনেক খুঁজেছি। তোমার মামা বাড়িতেও খোঁজ নিয়েছি। দারোয়ানের থেকে জেনেছি তুমি আর ওই বাড়িতে থাকো না। তোমার নাম্বারটিও বন্ধ ছিল। মামা তোমাকে অযথা হেনস্থা করেছিল, সেজন্য আমি মামা মামির কাছে থাকিনি। গ্রামে ছিলাম অনেক দিন। বছর 2 আগে বাবা মারা গিয়েছেন। তুহিন ভাইয়া বিয়ে করে সংসার পেতেছে। আমি এখানেই ভাইয়া ভাবির কাছে থাকি, আর মোটামুটি ভালোই একটা জব করি। তোমাকে আমি আর ছাড়ছি না তরি। এবার আর
তোমার আর আমার মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি আজও তোমার অপেক্ষায় আছি নিলয়। কোনো পুরুষ আজ পর্যন্ত আমার মনে জায়গা করতে পারেনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। তরি নিলয় দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে থাকে। এই জল কষ্টের নয়, এই জল প্রাপ্তির, এই জল সুখের। চলো তোমাকে আমার বাসায় পৌঁছে দিই। নিলয় তরিকে নিয়ে তুহিনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আধা ঘন্টা পর তারা বাসার সামনে এসে দাঁড়ায়। তুহিন ভালো একটা ব্যবসা করে সাথে বড় লোকের একমাত্র মেয়েকে বিয়ে করে এখানেই সুখে সংসার গড়েছে। বাড়ির সামনে দরজার কাছে এসে কলিং বেল চাপল নিলয়। মিনিট 2 পরে দরজা খুলে ভেতরের ব্যক্তি পুলিশকে দেখে থতমত খেয়ে ভয় পেয়ে গেল। নিলয় ব্যক্তিটির সামনে গিয়ে পেট বরাবর এক ঘুষি মেরে বলে উঠল, কিরে শালা, চিনতে পারিসনি? আমি তোর বন্ধু নিলয়। এতদিন পরে তোকে এভাবে দেখতে পাবো ভাবতেও পারিনি। এতগুলো বছর আমি আর তোরই ঢাকা শহরের সব জায়গায় খুঁজেছি, কিন্তু হতাশ হয়েছি। বারবার তোকে পাইনি। তোরিকে আমি এতদিন কিভাবে সামনে রেখেছি এটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। আমিও তোদের খুঁজেছি, তোদের সকল নম্বর বন্ধ। আর গ্রামে আমি যাই না, এর কারণ তোরা জানিস। ওই গ্রামের প্রতি ঘেন্না ধরে গেছে আমার। তোর বাবা অনেক অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচবে না। তোর বোন তিথি তোর জন্য অনেক কাঁদে। মেয়েটি এখনও বিয়ে করেনি। ওর বিশ্বাস তুই একদিন ঠিক ফিরবি। তুই নিজেরা তোকে বিয়ে না দিলে ও বিয়ে করবেই না। তিথির অসহায় মুখটা মনে পড়তে নিলয়ের কলেজে মোচড় দিয়ে উঠল। বোনের জন্য মন কেঁদে উঠল। একমাত্র তিথি নিলয়কে আগলে রাখত, আর বাকি সবাই তো ছিল বিষাক্ত কাল সাপের মতো। আর একটা গোপন ভয়ঙ্কর সংবাদ আছে। কিসের সংবাদ? তোর সৎ মামা ভুট্টো মাস্তান মনে আছে? ওই শয়তানটাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলি? তার ভয় দেখিয়েই তো সৎ মা আমাদের সবাইকে জিম্মি করে রাখে। তোর সেই সৎ মামা ঢাকা শহরে এসে নিজের নাম ধাম বদলে অপকর্মের সাম্রাজ্য করে কোটি কোটি টাকা হাতাচ্ছে। এমপি, মন্ত্রী, আইনের লোক সব তার পকেটে। ভুট্টো থেকে সে এখন সুলতান খন্দকার। তুহিনের মুখে ভুট্টো মাস্তান সম্পর্কে এমন কথা শুনে নিলয় ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, কংস মামার সাথে আমার বহু পুরনো হিসেব নিকেশ রয়েছে। এবার তো তাহলে সেটা সুদে আসলে আদায় করতে হয়। প্লিজ নিলয়, তোমার এসবের মধ্যে জড়ানোর দরকার নেই। আমি এতদিন পর তোমাকে পেয়েছি। আমি আর হারাতে চাই না তোমাকে। তুমি আবার হারিয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। নিলয় তরির মাথায় হাত বুলিয়ে তরিকে বুকে জড়িয়ে বলে ওঠে, পুরো দুনিয়া একদিকে চলে গেলেও তোমার থেকে আমাকে কেউ আর সরাতে পারবে না তরি। এই নিলয় শুধু তোমার। যত যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার কাছে ফিরে আসবই। ঢাকা পুলিশ স্টেশনে সুলতান খন্দকারকে হাতে নাতে ধরার চরম প্রস্তুতি চলছে। তাগড়া যুবক পুলিশ অফিসারগুলোকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এদের প্রত্যেকে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত। বয়েজ, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি। যাকে ধরতে যাচ্ছ সে খুব ভয়ঙ্কর। সবাই নিজেদের শেপ রেখে তারপর আক্রমণ করবে। আর তোমাদের লিডার থাকবে নিলয়। পুলিশ সুপার সকলকে সবকিছু বুঝিয়ে দিয়ে বলে উঠল, তোমরা এখনই তোমাদের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। আমরা এখনই বেরিয়ে যাব স্যার। অপারেশনের আগে আমরা আপনার সাথে যোগাযোগ করব। আসছি স্যার। সকল বড় বড় পুলিশ অফিসার বিশাল বড় এক টিম নিয়ে সুলতান খন্দকারকে ধরতে চলে গেল। এদিকে ভুট্টো মাস্তান ওরফে সুলতান খন্দকার ড্রাগস সাপ্লাইয়ের জন্য গাড়ি করে নির্দিষ্ট স্থানে পৌঁছাচ্ছেন। সাথে তার 2 ট্রাক ভর্তি সাঙ্গপাঙ্গ। সকলের কাছেই একটা করে পিস্তল। পুলিশ রাস্তার দুধারে নিজেদের পজিশন নিয়ে ঘড়ি ধরে অপেক্ষা করছে। তাদের কাছে গোপন খবর আছে সুলতান খন্দকার এই রাস্তা ধরেই যাবে। হঠাৎই গাড়ির শব্দে সকলের চোখ কান সজাগ হলো। বন্দুক হাতে পজিশন নিয়ে সঠিক সময়ের অপেক্ষায় রইল। কিছুক্ষণের মধ্যে ড্রাগস ভর্তি একটা ট্রাক রাস্তা ক্রস করে চলে গেল। এরপর ধীরে ধীরে সুলতান খন্দকার আর তার সঙ্গীদের গাড়ি এগিয়ে এলো। উপযুক্ত সময় আসতে নিলয় সকলের উদ্দেশ্যে বলে উঠল, টিম, আমরা এখন গুলি ছুড়ব। সকলে প্রস্তুত হয়ে যাও। নিলয়ের অর্ডার পাওয়া মাত্র সকলেই একযোগে গুলি ছুটতে লাগলো। আকস্মিক আক্রমণে ভয় পেয়ে গেল সুলতান খন্দকার আর তার দল। তারাও পাল্টা গুলি চালালো। পুলিশ আর সুলতান খন্দকারের দলের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে সুলতান খন্দকার নিলয়ের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ল। আরও পুলিশ ভ্যান ভর্তি হয়ে নতুন পুলিশ এসে পুরো জায়গাটা ঘেরাও করে ফেলল। টিম, এই ক্রিমিনালগুলোকে দ্রুত অ্যারেস্ট করো
আর ড্রাগস ভর্তি ওই ট্রাকটাকে থানায় নিয়ে চলো। এদিকে মাটিতে রক্তাক্ত হয়ে গড়াগড়ি করছেন সুলতান খন্দকার ওরফে ভুট্টো মাস্তান। নিলয় হাঁটু মুড়ে মাটিতে বসে হো হো করে হেসে উঠল। আমাকে চিনতে পারছেন মামা? কে 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 তুই? কি ক্ষতি করেছি তোর? কেন গুলি চালালি আমার উপর? আমাকে চিনতে পারলেন না মামা মশাই? আপনার সৎ ভাগ্নে আমি, নিলয়। নিলয়ের নাম শুনে ভুট্টো তার চোখ বড় বড় করে নিলয়ের দিকে হাত বাড়িয়ে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে নিলয় ভুট্টোর হাত মুচড়ে ধরে বলে উঠল, আপনার ওই নোংরা হাতে আমাকে ধরবেন না। আপনি সারাটা জীবন আমাদের পরিবারের উপর চাপ সৃষ্টি করে এসেছেন। আপনার নিকৃষ্ট বোন আপনার ভয় দেখিয়ে আমাদের অত্যাচার করে গেছে দিনের পর দিন। আজ আপনার মৃত্যুর দিনে কোথায় সেই বোন আপনার? আমাকে ক্ষমা করে দে নিলয়। আমি জানি আমি অনেক পাপ করেছি। আমার পাপের শাস্তি ক্ষমার অযোগ্য, তবুও তোর কাছে ক্ষমা চাচ্ছি। কথাগুলো বলতে বলতে দূরে পড়ে থাকা পিস্তলের দিকে হাত বাড়ালেন সুলতান খন্দকার। সেটা দেখতে পেয়ে ফিচেল হাসলো নিলয়। এরপর রাগে দাঁতের মাথায় শুট করে দিল। সাথে সাথে ভুট্টো মাস্তান দুনিয়ার খেলা সাঙ্গ করে উপরে চলে গেলেন। নিলয় তার পকেট থেকে ফোন বের করে পুলিশ সুপারের কাছে কল করলেন। স্যার, অপারেশনের সময় সুলতান খন্দকার স্পট ডেথ হয়েছেন। তার লাশ আমি নিজে তার গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই। লোকটি আমার অনেক পরিচিত। আপনি প্লিজ মিডিয়াকে একটু সামলাবেন। ওকে নিলয়, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। থ্যাংক ইউ স্যার। রূপপুর গ্রামে পুলিশের গাড়ি আর লাশবাহী ফ্রেজিং কার দেখে গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইলেন। হারুন মাস্টারের বাড়ির আঙিনা লাশের আর পুলিশের গাড়ি আসতে সকলের চোখ ছানাবড়া হয়ে গেল। পুলিশের গাড়ির সাইরেন আর লোক সমাগমে বৃদ্ধ হারুন মাস্টার লাঠিতে ভর করে কোনো মতে বাইরে বেরিয়ে এলেন। সোমা বেগম আকাশ আর তিথিকে নিয়ে দৌড়ে এলেন। হঠাৎই সোমা বেগমের মনে কুগাইতে শুরু করলো। গাড়ি থেকে একে একে সকল পুলিশ নেমে এলো। এরপর নেমে এলো নিলয়। সেদিনের সেই ছোট হ্যাংলা পাতলা নিলয় আজ 6 ফুট উচ্চতার সুদর্শন পুলিশ কমিশনার। জিম করা পেটানো শক্তপোক্ত শরীর, চেহারা দেখে মনে হচ্ছে অচিন রাজ্যের রাজকুমার। গ্রামের সকল মানুষ নিলয়ের দিকে তাকিয়ে চেহারা চেনার চেষ্টা করলো, কিন্তু কেউ ঠিক অনুমান করতে পারলো না তারা ছেলেটিকে কোথায় দেখেছে। সকলের মধ্য থেকে তিথি দৃষ্টি সরিয়ে নিলয়ের দিকে তাকালো। মুহূর্তে তিথির মন আকাশে কালো মেঘের তাণ্ডবে ছেয়ে গেল। চোখ থেকে ঝরে পড়ল বর্ষণের ধারা। সকল কিছু উপেক্ষা করে তিথি দৌড়ে গিয়ে নিলয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি জানতাম ভাইয়া, একদিন না একদিন ঠিক তুমি আসবে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যাতে তোমাকে কাছ থেকে দেখতে পারি, আবার ভাইয়া বলে ডাকতে পারি। উপরওয়ালা আমাকে নিরাশ করেননি। এই তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো ভাইয়া। তুই আমাকে এতদিন মনে রেখেছিস, আর আমি স্বার্থপরের মতো ঠিকই তোকে ভুলে গিয়েছি। দেখ, এই জন্যই তো এতগুলো বছর কেটে যাবার পরেও তোদের কোনো খোঁজ রাখিনি। ভাইয়া, তুমি চলে যাওয়ার পর আমাদের অনেক খারাপ লেগেছে। আমরা তোমার প্রতি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। ছেলে মেয়েদের এমন আধিক্যতা দেখে সোমার গা জ্বলে গেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। সোমা নিলয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, ও তো ছাড়া পুলিশের পোশাকে কি করছে, আর লাশের গাড়ি নিয়ে এখানে কেন এসেছে? হারুন মাস্টার লজ্জায় ছেলের সামনে আসতে পারলেন না। তিনি ছেলের প্রতি যে অবিচার করেছেন তার কোনো ক্ষমা হয় না। হঠাৎই প্রতিবেশীরা বলা বলি শুরু করলো, এই গাড়িতে কি আছে? নিলয় পুলিশ কনস্টেবলকে চোখের ইশারা করতে তারা গাড়ির দরজা খুলে খাটিয়ে সহ একটা লাশ বের করে আনলেন। লাশের চেহারা দেখে সোমা সহ সকল মানুষ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। নিজের ভাইয়ের লাশ দেখে সোমা গগন বিদারে চিৎকার শুরু করলেন। নিলয় সোমার পাশে বসে মুখে হাসি ঝুলিয়ে বলে উঠল, তোমার ভাই আমার হাতের গুলিতে মরেছে। এবার সবাইকে কার ভয় দেখিয়ে সংসারের কলকাঠি নাড়বে? সোমা কথা বলার অবস্থাতে নেই, সে শুধু কেঁদেই চলেছে। এত কান্নার মাঝে হারুন মাস্টার নিলয়ের সামনে এসে অপরাধীর মতো দাঁড়ালেন। নিলয় বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। জানি তোর প্রতি ইচ্ছে করে অনেক অবিচার করেছি, তবুও বাবা হিসেবে ক্ষমা করে দে। আমি তোমাদের কোনো অবিচার মনে রাখিনি। আর ক্ষমার বিষয় এখানে কেন আসছে? আমি যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি সেদিনই তোমাদের সাথে আমার সকল সম্পর্ক ছিন্ন হয়েছে। কথাগুলো বলে নিলয় তার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ালো। মা গো, দেখো তোমার নিলয় এসেছে। তোমার ছেলে আজ আর কারো বোঝা হয়ে নেই। তোমার ছেলে আজ দেশের নাম করা পুলিশ কমিশনার।
তোমার ছেলের কথায় বড় বড় অফিসাররা উঠে আর বসে। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। নিলয় তার মায়ের কবর থেকে এসে কনস্টেবলকে নির্দেশ দেয়, কনস্টেবল, গাড়ি স্টার্ট দাও। আমাদের কাজ এখানেই শেষ, আমাদের ফিরে যেতে হবে। এখানে আর কোনো প্রয়োজন নেই আমাদের। কনস্টেবল গাড়ি স্টার্ট দিতে নিলয় গাড়িতে উঠে বসে। হঠাৎই পেছন থেকে তিতি ডেকে ওঠে, দাঁড়াও ভাইয়া, আমিও তোমার সাথে যাব। এই নরক আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে ফেলে যাস না তিতি, তুই চলে গেলে আমি একা হয়ে যাব। এসব তোমার মিথ্যে অভিনয় মা। ভাইয়ার পক্ষে কথা বলার অপরাধে তুমি দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছো। তখন তোমার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখিনি, তবে আজ হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে উঠলো? সোমা কোনো জবাব দিতে পারল না। সে দোষী, সে ক্ষমার অযোগ্য, পাপ করেছে। তিথি নিলয়ের পাশে গিয়ে বসে পড়ল। সাথে সাথে গাড়ি চলতে লাগলো। পেছনে পড়ে থাকলো হারণ আর সোমার অপরাধী কান্না জড়িত মুখশ্রী। নিজের কেবিনে বসে সামানে কপাল স্লাইড করে যাচ্ছে নিলয়। গোপন সূত্রে সে খবর পেয়েছে তার দুই মামাতো ভাই আবির আর আসিফ নারী পাচারের সাথে যুক্ত ছিল সুলতান খন্দকারের সাথে। প্রমাণ ব্যতীত কিভাবে নিলয় তাদের অ্যারেস্ট করবে সেই ভাবনাই ভেবে চলেছে। তোমাদের সাথে পুরনো অনেক হিসেব নিকেশ বাকি আছে ভাইয়া। যেই কালি আমার উপর লেপন করেছ, তোমরা সেই শোধ এত তাড়াতাড়ি না তুলে কিভাবে ছেড়ে দিই বলো? হঠাৎই নিলয়ের ফোনে মেসেজ আসার টুং করে শব্দ হলো। নিলয় ফোন বের করে মেসেজ ওপেন করতে ঠোঁটের হাসি প্রশস্ত হলো। পুলিশ অফিসার হাবিবকে ডেকে বলে উঠল, ইন্সপেক্টর হাবিব, চলুন দুটো রাঘব বোয়াল ধরে আনি। ইন্সপেক্টর হাবিব নিলয়ের কথার আগামাথা কিছু না বুঝে অবুঝ বাচ্চার মতো তাকিয়ে রইল শুধু, কিন্তু মুখে কিছুই বলতে পারল না। সেটা দেখে নিলয় হেসে বলে উঠল, অবাক হবার কিছুই নেই ইন্সপেক্টর হাবিব, আমার সাথে আসুন, ধীরে ধীরে সব ক্লিয়ার করে দেব। দুপুরের মধ্যে নিজের বিশ্বস্ত দুই গোয়েন্দা বিভাগের অফিসার নিয়ে নিলয় তার মামার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে তাদের বিকেল হয়ে গেল। এতে অবশ্য নিলয়ের বেশ ভালোই হলো। বুঝলে ইন্সপেক্টর, রাতের বেলা শিকার ধরতে সবচেয়ে বেশি মজা, কারণ শিকার জানতেও পারে না কোথায় তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। ইন্সপেক্টর হাবিবের কাছে নিলয়কে আজ বড্ড রহস্যময় লাগছে। এর আগে কোনোদিনও নিলয় এভাবে কথা বলেনি, তবে আজ কেন নিলয় এতটা রহস্যময়? নিলয় তার টিমকে ইশারায় সবকিছু বুঝিয়ে দিল। টিম, লিসেন, আমরা ভাঙা পুরাতন যে বাড়িটা আছে ওখানে ঠিক 8টা বাজার সাথে সাথে অ্যাটাক করব। ওখানে 50 জন মেয়েকে আটকে রাখা হয়েছে। আমাদের প্রধান কাজ হচ্ছে আসল কালপ্রিটকে ধরে মেয়েগুলোকে উদ্ধার করা। ইয়েস স্যার, আমরা সব বুঝতে পেরেছি। আপাতত আমরা ওই ঝোপটার মধ্যে লুকিয়ে রাত গভীর হওয়ার অপেক্ষায় করতে থাকবো। মামা মামি, আজকে আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো সেদিন কার চক্রান্তে আমাকে কলঙ্কের কালি গায়ে লাগাতে হয়েছিল। আবির আর আসিফের সেই ঘৃণিত চক্রান্তের কথা মনে পড়তে নিলয়ের কপালের শিরা ফুলে উঠল। চোয়াল শক্ত হয়ে চোখে রক্ত জমে গেল। রাত 8টা বাজতে আর মাত্র মিনিট 5 বাকি। সকলেই হাতে পিস্তল নিয়ে পজিশন নিয়ে ভাঙা পুরাতন বাড়িটার দিকে খুব সতর্কভাবে এগোতে লাগলো। ঘুটঘুটে নিশুতি রাত, চারপাশে ঝিঝি পোকার ডাকে গা ছমছমে অবস্থা। জঙ্গলের বড় বড় গাছের ফাঁক ফোকর গলিয়ে মৃদু আলো এসে অন্ধকার জঙ্গলকে আরো ভুতুড়ে করে ফেলেছে। বয়েজ, আমরা এক্ষুনি পেছন দিক থেকে বাড়িটার ভেতরে ঢুকে এলো পাথারি গুলি ছড়ব। ভেতরে কজন মানুষ আছে আমি জানি না, গোলাগুলিতে যে কারোর প্রাণ যেতে পারে। আমরা সকল অবস্থাতেই অপারেশন সাকসেস করতে প্রস্তুত স্যার। ওকে, লেটস গো। নিলয়ের টিম বাড়িটির পিছনের দিকের ভাঙা জানালা দিয়ে হুড়মুড় করে বাড়ির ভিতরে প্রবেশ করে। সেখানে অনেকগুলো মেয়ে আর বন্দুক হাতে মুখোশ পরিহিত দুজন লোক। তারা পুলিশ দেখে ভয় পেয়ে বলে ওঠে, এ কি, আপনারা কারা? আমরা তোর বাপ। কথা বলা শেষ না হতেই নিলয় লোকটির পায়ে গুলি করে দেয়। আমরা কিছু জানি না স্যার, আমাদের শুধু মেয়েগুলো ঢাকা অবধি পাঠানোর জন্য দায়িত্বে রাখা হয়েছে। সত্যি বলছি স্যার, আমাদের মারবেন না। হাবিব প্রত্যেকটা মেয়েকে মুখের টেপ আর হাতের বাঁধন খুলে গাড়িতে তুলো, আর ওই মাল দুটোকে রিমান্ডে নেবার ব্যবস্থা করো। স্যার, আমরা কিছু করিনি, যা করার সব আবির আর আসিফ এই দুই ভাই করেছে। আমরা তো শুধু টাকার বিনিময়ে এখানে পাহারা দিতে এসেছি। কোথায় আছে আবির আর আসিফ, সত্যি করে বল।
নাহলে গুলি করে মাথার খুলি উপড়ে ফেলবো। স্যার, ওরা ওদের বাড়িতেই আছে। আজ রাত 2টোর সময় মেয়েগুলোকে নিয়ে তাদের শহরে যাওয়ার কথা। হাবিব, এই হারামজাদা দুটোকে গাড়িতে তুলে আমার সাথে দ্রুত চলো। কোথায় যাব স্যার? তুমি বড্ড বেশি কথা বলো হাবিব। বেশি কথা না বলে আমার সাথে মামা বাড়িতে চলো। বল দুটো আমার নিজের মামাতো ভাই, বহু পুরনো হিসেব নিকেশ চোকানো বাকি রয়েছে। দ্রুত চলো, হিসেব নিকেশ করে আসি। পুলিশ ভ্যানে করে মেয়েগুলোকে হাসপাতালে নেবার জন্য পুলিশ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, আর পাহারা দেওয়ার লোক দুটোকে থানায় নেবার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় 2জন কনস্টেবল। মেয়েগুলোর জ্ঞান ফিরলে তাদের থেকে ঠিকানা নিয়ে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এদিকে আবির আসিফ তাড়াতাড়ি তাদের রাতের খাবার শেষ করছে। আজ তাদের অনেক কাজ। মেয়েগুলোকে বিদেশ পাঠাতে পারলেই কোটি কোটি ডলার আসবে হাতে। ডাইনিং টেবিলে রমজান শেখ, আমেনা বেগম, আসিফ, আবির আর রিয়া উপস্থিত। বাড়ির বৃদ্ধ কাজের লোক আজিজুল সকলকে খাবার পরিবেশন করছেন। আজিজুল মনে প্রাণে বিশ্বাস করেন একদিন নিলয় ঠিক তার অপমানের বদলা নিতে আসবে, আর সেই দৃশ্য দেখার জন্য বৃদ্ধ এখনও শত অপমানের পর এই বাড়িতে পড়ে রয়েছে। কি ব্যাপার আসিফ, আবির, তোরা এত দ্রুত খাবার খাচ্ছিস কেন? বাবা, জরুরি ব্যবসার কাজ পড়েছে, আমাদের আজ রাতেই চলে যেতে হবে। তোরা কি ব্যবসা করিস বলতো? কয়েকদিন পর পর আসিস আর গভীর রাতে চলে যাস। নারী পাচারের ব্যবসা করে মামা, এই জন্যই তো এত তারা। হঠাৎই পরিচিত কণ্ঠস্বর শুনে সকলের খাওয়া বন্ধ হয়ে যায়। রমজান শেখ, আমেনা সহ সকলেই দরজার দিকে দৃষ্টি দিয়ে পুলিশ দেখে ভীত হয়ে যান। রমজান শেখ খাওয়া থামিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আপনারা কারা আর কে নারী পাচার করে? আবির আসিফ ভয়ে চুপসে গিয়ে পালানোর পথ খুঁজে চলেছে শুধু। আমাকে চিনতে পারলে না মামা? আমি তোমার ভাগ্নে নিলয়। নিলয় নাম শুনে আবির আসিফ সহ সকলের চোখ কপালে উঠে যাবার উপক্রম। আমার ছেলে দুটোর ভালো তোর কোনো জীবনেও সহ্য হয় না, না? যেই দেখেছিস ছেলে দুটো একটু টাকা কামাচ্ছে অমনি চলে আসলি। এত লোভ কেন তোর, ভিখারির বাচ্চা? হাসালে মামি, হাসালে। তোমার এসব বকবকানি শুনতে এখন আর একদম ভালো লাগছে না। তোমার ছেলে দুটো আস্ত শুয়োরের বাচ্চা। মুখ সামলে কথা বল নিলয়, না হলে ভুলে যাব আমি তোর মামা। মুখ সামলে তুমি কথা বলো মামি। তুমি একজন পুলিশ কমিশনারের সামনে দাঁড়িয়ে কথা বলছো, সেটা ভুলে যেও না। হাবিব, এদের দ্রুত অ্যারেস্ট করো। অ্যারেস্টের কথা শুনে আবির আর আসিফ কোমরে গুজে রাখা রিভলভার বের করে নিলয়ের দিকে তাক করে। খবরদার নিলয়, এক পা সামনে এগোলে গুলি করে বুক ঝাঁঝরা করে দেব। ছেলেদের হাতে বন্দুক দেখে রমজান শেখ আর আমেনা মুখের ভাষা হারালেন। তোদের হাতে বন্দুক এলো কি করে বাবা? নিলয় হো হো করে হেসে উঠল। নিলয়ের হাসি দেখে আবির আসিফ ঘাবড়ে গিয়ে গুলি করতে ট্রিগার চেপে ধরল। সাথে সাথে আমেনা আর রিয়া চিৎকার করে উঠল, কিন্তু নিলয় হেসেই যাচ্ছে। কি ভাইয়া, গুলি বেরোচ্ছে না? হবেও না, গুলি তো সব আমার পকেটে। আমাদের বন্দুকের গুলি তোর পকেটে গেল কিভাবে? কি গেম খেলেছিস তুই আমাদের সাথে? বলছি তোমাদের যে বন্দুক আর গুলি সাপ্লাই দেয় তাকে আমি কিনে নিয়েছি। তার মাধ্যমেই সব গুলি আমি নিয়ে খালি বন্দুক তোমাদের কাছে পাঠিয়েছি। শুধু তাই নয়, সেই আমাকে তোমার নারী পাচারের সকল কুকীর্তি ফাঁস করে দিয়েছে প্রমাণ সমেত। এবার জেলে যাবার জন্য প্রস্তুত হও। হাবিব আর কনস্টেবল মিলে দুই ভাইকে ধরে হ্যান্ডকাফ পরিয়ে দিল। হাবিব, এদের জেলে নিয়ে এমন রিমান্ড দেবে যাতে জীবনে কি কি নোংরা অপরাধ করেছে সব স্বীকার করে। মা বাবা বাঁচাও, নিলয় মিথ্যা ফাঁসাচ্ছে আমাদের, আমরা কিছুই করিনি। আমার ছেলে নারী পাচার করেছে, তার কি প্রমাণ আছে তোর কাছে? নিলয় কখনো প্রমাণ ছাড়া কাজ করে না মামা। কথাটি বলেই কিছু ভিডিও আর স্থির চিত্র রমজান শেখের সামনে তুলে ধরে, যা দেখে সকলের চোখ চড়ক গাছ হবার উপক্রম। তোমার ছেলেরা মামি আশকারা পেয়ে এতটা নিচে নেমেছে। আমাকে এই বাড়ি থেকে সেদিন মিথ্যে অপবাদে বের করে দেওয়া হয়েছিল। আমার কান্না ভরা আকুতি সেদিন কেউ শোনেনি। প্রমাণের অভাবে মিথ্যে শাস্তি পেয়েছি আমি। বৃদ্ধ কাজের লোক আজিজ এতক্ষণ চুপ করে থাকলেও এবার মুখ খুলল। অপরাধ মাফ করবেন মালিক, আমি নিজের কানে শুনেছি ম্যাডাম তার দুই ছেলে আর রিয়া ম্যাডামকে নিয়ে গোপন আলোচনা করেছে। তারা ইচ্ছে করে রিয়া ম্যাডামকে লেলিয়ে দিয়ে নিলয় বাবার গায়ে মিথ্যা অপবাদ দিয়েছে। কেন জানেন? শুধুমাত্র নিলয় বাবার মায়ের ভাগের সম্পদ যেন নিলয় বাবা না পায় সেজন্য।
এসব কথা শুনে ঘৃণা আর লজ্জায় রমজান শেখের মাথা হেঁট হয়ে যায়। নিলয় বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। তোর মা ছিল আমার আদরের একমাত্র ছোট বোন। নিজের থেকেও তোর মাকে আমি বেশি ভালোবাসতাম। তোর মায়ের ভাগের সম্পদ আমি তোর নামে অনেক আগেই লিখে রেখেছি। আমার সন্তান আর স্ত্রী তোর সাথে এত নোংরা ষড়যন্ত্র করেছে, এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। এটা আমার ব্যর্থতা। তোমার কোনো দোষ নেই মামা। আর মামি আর আসিফ ভাইয়া, আবির ভাইয়া ছোট থেকেই আমাকে সহ্য করতে পারতো না। এই জন্যই তারা আমার সম্পদ পাবার কথা শুনে এমন কাজ করেছে। কিন্তু বিশ্বাস করো মামা, এসব সম্পদের লোভ আমার কোনো কালেই ছিল না। তুই এই জানোয়ারের দলগুলোকে আমার সামনের থেকে নিয়ে যা নিলয়। এদের চেহারা দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কথাগুলো বলে রমজান শেখ দোতলায় চলে গেলেন আর কিছু সময় বাদে ফিরলেন একটা হুইল নিয়ে। এখানে তোর মায়ের ভাগের সম্পদ তোর নামে লেখা। আমি সই করে দিয়েছি, শুধু তোর সই লাগবে। মামা, আমার সব কিছুই চাই না। সম্পদগুলো কোনো এতিমখানায় দিয়ে দিও। আমার মায়ের আত্মা শান্তি পাবে। চলি মামা, ভালো থেকো। বাবা নিলয়, আমি জানতাম তুমি ঠিক একদিন এসে এই অপবাদের মিথ্যা ঘোচাবে। আজ আমার শান্তি। আমি এখন নিশ্চিন্তে এই বাড়ি থেকে চলে যেতে পারবো। চাচা, আপনি আমার সাথে চলুন। আপনাকে আমার বড্ড মনে পড়ে। পুরো দুনিয়া যখন আমার বিরুদ্ধে ছিল তখন আপনি আমার দিকে হাত বাড়িয়েছিলেন। আপনার শেষ ঋণ আমি শোধ করতে চাই। ইন্সপেক্টর হাবিব আবির আসিফকে হাতকড়া পরিয়ে চলে যেতে নিলেই রমজান শেখ বলে ওঠেন, দাঁড়া নিলয়, এই জঘন্য মহিলা আর এই মেয়েকেও নিয়ে যা তোর সাথেই। না হলে এদের খুন করে আমি নিজেই জেলে যাব। ওগো, এমন নিষ্ঠুরের মতো কথা বলো না। একদম চুপ, অসভ্য মহিলা। তোর জন্য আমার মৃত বোনের কাছে আমি দোষী হয়েছিলাম। তোর চেহারা আমি আর দেখতে চাই না। হাবিব আবির আসিফের সাহায্যকারী হিসেবে আমেনা আর রিয়াকে অ্যারেস্ট করে গাড়িতে তোলে। নিলয় সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে ঢাকার দিকে যাত্রা শুরু করে। পেরিয়ে গিয়েছে এক লহমায় 1টি বছর। আর চৌধুরী বাড়িতে 2টি খুশির আয়োজন করা হয়েছে। 1 তিথির সাথে নিহালের বিয়ে, 2 নিলয়ের সাথে তরির বিয়ে। বড় বড় বিজনেসম্যান আর শিল্পপতিদের দাওয়াত করা হয়েছে এই আনন্দ অনুষ্ঠানে। বিয়েতে নিলয়ের মামা রমজান শেখ আর তরির মামা মামি মিনহাজ চৌধুরী আর নবনীতাও উপস্থিত হয়েছেন। শুধু উপস্থিত নেই নিলয়ের বাবা মা। নিলয়ের বাবা হারুন মাস্টার মাস 2 আগে অসুস্থতার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর নিলয়ের সৎ মায়ের সাথে নিলয় ইচ্ছা করেই যোগাযোগ রাখেন। যেই মা নিলয়ের দুঃখের দিনে অমানবিক আচরণ আর কষ্ট দিয়ে গেছে বছরের পর বছর ধরে, সেই মাকে খুশির সময় দরকার নেই নিলয়ের। চৌধুরী বাড়িতে খুশি যেন কোনোভাবেই ধরছে না। তরি আর তিথিকে আজকে স্বর্গের অপ্সরা লাগছে। দুজনেই একই রঙের লেহেঙ্গা, গহনা আর ভারী সাজে সেজেছে। নিলয় বারবার তরিকে দেখেই চলেছে শুধু। নিলয়ের মনে হচ্ছে, এই সাংঘাতিক সুন্দরী অপ্সরাকে না পেলে জীবনের কি কোনো মূল্য থাকতো? মোটেও না। তোমাকে আমি কতটা ভালোবাসি তরি, তুমি নিজেও জানো না। এতদিন তুমি একতরফা ভালোবাসা দেখিয়েছ শুধু। আজ থেকে দেখবে আমি কতটা ভালোবাসি তোমায়। কিছুক্ষণ বাদে কাজে এসে উপস্থিত হলো বিয়ের আসরে। একে একে 2টো বিয়ে সম্পন্ন হতেই সকলের করতালিতে অনুষ্ঠান মুখরিত হয়ে উঠল। আত্মীয় স্বজন প্রত্যেকের স্পেশাল খাবার দাবারের ব্যবস্থা করেছেন আদনান চৌধুরী। আত্মীয় স্বজনরা প্রশংসায় ভাসছেন 2 ছেলের বউকে দেখে। বাহ, একদম সোনায় সোহাগা। যেমন সুন্দর ছেলে দুটো তেমন সুন্দরী তাদের বউ। বিধাতা যেন নিজের হাতে তাদের জুটি গড়িয়ে দিয়েছে। বিয়ে খাওয়া দাওয়া শেষ হতেই আত্মীয় স্বজন চলে যাবার পালা এলো। নিলয় মিনহাজ চৌধুরীর সামনে এসে গলা খাকারি দিয়ে বলে উঠল, মামামশাই, আমি কিন্তু বামন হয়ে চাঁদ ধরিনি। চাঁদ ধরার যোগ্যতা অর্জন করে তবেই চাঁদের কাছে এসেছি। নিলয় বাবা, আমি আমার পূর্বের করা অন্যায়ের জন্য ভীষণ লজ্জিত। আমি জোর হাত করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। ছি ছি মামা, এসব কি করছেন? আপনারা হচ্ছেন গুরুজন। আপনাদের হাত আমাদের মাথায় থাকবে দোয়া করার জন্য, ক্ষমা চাইবার জন্য নয়। তরি একা একা বাসর ঘরে বসে নিলয়ের জন্য অপেক্ষা করছে। সময় যেন তার আর কাটছে না। লজ্জায় বারবার তরির গাল রক্তিম আভায় ছেয়ে যাচ্ছে। 2 কান গরম হয়ে ধোঁয়া উঠছে যেন।
কিছুক্ষণ পর কক্ষে নিলয় প্রবেশ করে দরজা আটকে গলা খাকারি দিল। নিলয় এসেছে দেখে তরি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ঘোমটা টানল। নিলয় সামনে আসতেই ঝুঁকে সালাম করতে নিলে নিলয় তরিকে বুকে টেনে নিল। তোমার স্থান আমার পায়ে নয় তরি, তুমি সবসময় আমার বুকে থাকবে। নিলয়কে তরি জড়িয়ে ধরে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তরিকে বুক থেকে সরিয়ে থুতনি ধরে নিলয় তরির কপালে চুমু এঁকে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে তরি, নিজেকে কন্ট্রোল করতে মুশকিল হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে তোমার সব কিছুর দখল দেবে? লজ্জায় চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে বলে উঠল, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম নিলয়, আজ থেকে আমার সব কিছুর মালিক তুমি। তরির অনুমতি পেয়ে নিলয় রুমের লাইট অফ করে তরিকে কোলে তুলে বলে উঠল, চলো নতুন ভোরের সূচনা করা যায়। আমার কিন্তু ফুটবল টিম লাগবে, পারবে তো? যা দুষ্টু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।